বাসর ঘরে বসে নিজের জীবনের অঙ্ক কষতে লাগল সপ্তদশী এক কন্যা। অন্যদের বাসরঘর যেমন নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে, এই বাসরঘর তেমন সাজানো নেই। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সপ্তদশীর শত শত অভিযোগ জমা হয়ে গেছে পরিবারের উপর। কেন তার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিল সবাই মিলে? বিয়ের আসর থেকে বর পালিয়েছে শুনে খুশি হয়েছিল, কিন্তু কে জানত শেষে না হওয়া ভাসুরের গলায় সবাই মিলে তাকে ঝুলিয়ে দেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা লক করার আওয়াজ হলো। বুঝতে বাকি রইল না রুমে কেউ আসছে। সপ্তদশী নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এসির শীতল হাওয়ার মাঝেও তার হাত দুটো ঘেমে পিচ্ছিল হয়ে গেছে। সপ্তদশী নিজের দিকে তাকিয়ে থাকলেও সামনে কারোর উপস্থিতি বেশ বুঝতে পারছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলল, ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। চুপচাপ নীরবতা, কেউই কিছু বলছে না। হঠাৎ ব্যক্তিটা আবার বলে উঠল, একটা কথা বারবার বলা উৎস যাওয়াত পছন্দ করে না, জলদি ফ্রেশ হয়ে এসো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? সপ্তদশী বুঝল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার নামই উৎস যাওয়াত। তারপর কাঁপা গলায় বলল, রূপকথা। উৎস গম্ভীরভাবে বলল, কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়, পুরো নাম বলো। রূপকথা আহসান। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো। সপ্তদশী বিছানা থেকে নামতে গিয়ে লেহেঙ্গার সঙ্গে পা বেঁধে ধপাস করে টাইলসে পড়ে গেল। তার পড়ে যাওয়াটা উৎস দেখেও না দেখার ভান করল। উৎস একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে অন্য রুমে চলে গেল। এটা দেখে রূপকথার চোখে পানি জমে গেল। লোকটা তো চাইলেই তাকে উঠতে সাহায্য করতে পারত, কিন্তু সাহায্য করল না। এ তো পাষাণ মানুষও হয় বুঝি। নিয়তি তাকে একথায় এনে পেল। কোমরে আর হাঁটুতে ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উঠে লাগেজ থেকে একটা নীল জামদানি শাড়ি সঙ্গে যাবতীয় সবকিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করল। শুনেছে বাবার কাছে মেয়েরা নাকি চোখের মণি হয়। তাহলে রূপকথা কেন বাবার গলার কাঁটা হলো? তার বাবা শরীফ আহসান বৃদ্ধা মায়ের খুশিটা দেখল, কিন্তু ছোট্ট মেয়ের খুশিটা কেন দেখতে চাইল না? কেন দেখল না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রূপকথা কান্নায় ভেঙে পড়ল। শাওয়ার নিয়ে পেটিকোট আর ব্লাউজ পরল। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ওয়াশরুমের তাকেই রাখা ছিল হেয়ার ড্রায়ার। ওয়াশরুমে পড়লে শরীরটা টাইলসের পাড়ি দিয়ে ভিজে যেত, তাই ওয়াশরুমের দরজা খুলে দেখে নিল রুমে কেউ আছে কিনা। দেখল না, কেউ নেই। কেউ নেই দেখে রূপকথা শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে আসলো। শাড়ির প্রতি সে অন্যরকম একটা টান অনুভব করে। ছোট থেকেই শাড়ি পরতে ভালোবাসে। নিজে নিজে খুব ভালো শাড়ি পরতে পারে। ঝটপট করে শাড়িটা পরে নিল। বুকের ওপর থাকা এলোমেলো আঁচলটা হাতে নিয়ে যেই না ঠিক করতে যাবে, অমনি পিছনে চোখ যেতেই চমকে গেল। দেখল উৎস হাতে কফি নিয়ে বারান্দার দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে উৎস আছে। রূপকথা ভাবতে লাগল, রুমে কবে আসলো এই লোকটা? মান সম্মানটা ধুলোয় মিশে গেল। রূপকথার এবার লজ্জায় কান্না চলে আসলো। তার সঙ্গেই কেন এসব হয়? উৎস রুমে এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, বিছানায় বসো, আমি আসছি। বিছানায় কেন বসতে বলল এটাই ভাবছিল রূপকথা। হঠাৎ মনে পড়ল উৎস বলেছে একটা কথা বারবার বলা সে পছন্দ করে না, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে পড়ল। উৎস কফির কাপ দুটো বিছানার পাশের টি টেবিলে রেখে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসল। রূপকথা আর উৎসের মাঝে এখন হয়তো 2.5 হাত বা তার একটু কম বেশি দূরত্ব বিদ্যমান। উৎস জিজ্ঞেস করল, আমার নাম তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছ। সম্পর্কে তোমার ভাসুর হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বর হয়ে গেলাম। আমি শিওর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এবার আমি আমার সম্পর্কে বলবো আর তুমি শুনবে। এরপর উৎস থেমে আবার বলল, তুমি শুনলে হয়তো অবাক হবে, আমি আগেও একটা বিয়ে করেছিলাম। এ কথা শুনে রূপকথার দহ আটকে গেল। শেষে কিনা তার বাবা তাকে একটা ডিভোর্স হওয়া ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। উৎস বলতে লাগল, আমার আগের ওয়াইফের নাম ছিল ইসমা জাহান। তার সঙ্গে আমার কোনো প্রেমালাপ ছিল না। 6 মাসের একটা নাটকীয় সংসার ছিল আমাদের কখনো প্রেমালাপ হয়নি, কখনো একে অপরকে ছুঁয়েও দেখা হয়নি। ইসমা ওর পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের দিন রাতে জানলাম ওর বয়ফ্রেন্ড আছে। তারা একে অপরকে ভালোবাসে। ছেলেটা কোনো অংশে ইসমার থেকে কম ছিল না, তাও ইসমার বাবা জেদ করে ইসমাকে আমার কাছে বিয়ে দিল। মাঝখানে বলির পাটা হলাম আমি। এরপর 6 মাস কোনোভাবে কাটিয়ে ওকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের হাতে তুলে দিলাম। আগে থেকেই আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে ছিল না। শেষে মা অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায়। ইসমাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু সংসার করতে পারিনি, রিজিকে ছিল না। এরপর বিয়ে শাদী থেকে আরও মন উঠে গেল। জীবনটাকে কাজের মধ্যে সীমাবদ্ধ করলাম। আগেও তেমন একটা মিশুক স্বভাবের ছিলাম না। ওই ঘটনার পর থেকে পরিবারকে আরও সময় দেওয়া কমিয়ে দিলাম, কারণ পরিবারের জন্যই আমার জীবনে এত কিছু হয়েছিল। বিয়ে শাদী আর জীবনে করব এটাও ভাবিনি, কিন্তু নিয়তির লিখন খণ্ডাতে পারে কে? যা হওয়ার সেটাই হলো। আমার কুলাঙ্গার ভাইয়ের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার মতো পিচ্চি একটা মেয়ের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাকেই কাজে লাগানো হলো। মাঝখান দিয়ে আমার আর তোমার বয়সের পার্থক্যটা কেউ দেখল না। রূপকথার খুব জানতে ইচ্ছে করছে উৎসের বয়স সম্পর্কে, তাই কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসল, বয়স কত আপনার? অনুমান করো কত হতে পারে? 25-26 হবে। আমার বয়স এতটা কম হলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তার বয়স কত হবে? কি জানি, বুঝতে পারছি না, আপনি বলে দিন। আমাকে দেখে কিভাবে তোমার 25-26 বছর বয়সী তরুণ মনে হলো আমি জানি না, তবে আমার বয়স এতটাও কম না।
আমি যখন ইসমাকে বিয়ে করি তখন আমার বয়স ছিল ২৭ বছর। আমাদের বিয়ে আর ডিভোর্সের আজকে ৯ বছর হতে চলল। এবার হিসেব করো আমার বয়স কত হতে পারে। উৎসের বয়স হিসেব করে রূপকথার চোখ ছানা বড়া হয়ে গেল, মুখ ফুটে বলেই দিল, কি আপনার বয়স ৩৬ বছর? বোঝা তো যায় না। কে বলেছে বোঝা যায় না? তুমি পিচ্চি বলে বুঝতে পারোনি। না সত্যি, মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা বুঝেছি, শোনো, আমি খুব ভালো মানিয়ে নিতে জানি, যে কোনো কিছু খুব সহজেই সমাধান করতে আমার ভালো লাগে। এই সম্পর্ক নিয়ে তুমি যা চাইবে তাই হবে, তোমার কোনো কিছুতে আমি কোনো প্রকার বাধা দেব না, এই বিশ্বাসটা তুমি আমার ওপর রাখতে পারো। এবার তোমার সম্পর্কে বলো, আমি তো কিছুই জানি না তোমার সম্পর্কে, এমনকি তোমার নামটা পর্যন্ত একটু আগে জানলাম। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করল, আমার নাম রূপকথা আহসান, বাসা ঢাকা গুলশান ১-এ, নিজেদের ফ্ল্যাটে থাকি। বাবা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, আমি ওই কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী, আমার একটা বড় ভাই আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাসায় আমরা ৫ জন থাকি, মানে থাকতাম আর কি, আমি, ভাইয়া, মা, বাবা, দাদি। রূপকথা একটানা কথাগুলো বলে একটু থামল, তারপর মন খারাপ করে বলল, জানেন আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল, তারপর হঠাৎ দাদির ক্যান্সার ধরা পড়ল। এরপর থেকেই আমাদের সব এলোমেলো হয়ে গেল। সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার জীবন ধ্বংসের জন্য উঠে পড়ে লাগলো। তারা অবশ্য সফলও হয়েছে, তারা পেরেছে। ভাইয়া আর মা প্রথমে বিয়েতে অমত করল, পরে তারাও বাবার কথায় রাজি হয়ে গেল। এরপর আর কি, সবকিছু তো দেখছেনই। কথা শেষ করে রূপকথা কান্না করে দিল, তার সুন্দর জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। রূপকথার বলা প্রতিটা বাক্য উৎস খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটার প্রতি খানিক মায়া হলো, এত ছোট একটা মেয়েকে কিভাবে বিয়ে দিয়ে দিল। তার থেকে বড় কথা, সে অবাক হচ্ছে এটা ভেবে যে সে বাল্যবিবাহ করেছে, শেষে কিনা নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকেই বিয়ে করতে হলো। উৎস বলল, তুমি কি চাও সেটা বলো। আগেই বলেছে এখানে তোমার ইচ্ছেকেই সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। আমাদের মধ্যে এখনো এমন কিছুই হয়নি যে ডিভোর্স সম্ভব নয়, চাইলেই আমরা আলাদা হতে পারি, তাই যা সিদ্ধান্ত নিবে ভেবে চিনতে নাও। রূপকথা চোখের পানি মুছে নাক টেনে বলল, আমি ওই বাসায় আর কখনো যেতে চাই না, আপাতত এই বাসায় থাকতে চাই। আপনি আমাকে এখানে কোনো কলেজে এনে ভর্তি করিয়ে দিন, আমি আর ওই কলেজে পড়তে চাই না। যদি আপনাদের বাসার সবাই অনুমতি দেয় তবে আমি পড়ালেখা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বিশ্বাস করুন, আমি পড়ালেখা খুব ভালো, আমার রেজাল্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। উৎস জিজ্ঞেস করল, ভেবে বলছো তো? পরে আবার বলো না আমি তোমাকে জোর করেছি বা বাধ্য করেছি। না না, বলবো না, কারণ এখানে বাধ্য করার কিছু নেই। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম, যতদিন ইচ্ছে তুমি সময় নাও, নিজেকে বোঝার চেষ্টা করো, মনকে স্থির করো। মনে রেখো, তোমার যে কোনো সিদ্ধান্তকে আমি উৎস জাওয়াদ সম্মান করব। প্রণয় সুধা, অসম প্রেমের গল্প, সাদিয়া ইশক, সামাজিক রোম্যান্টিক, পর্ব ২। রূপকথা উৎসকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই মানুষটা এত কথা বলতে পারে, মুখ দেখে বোঝার জো নেই। কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলল, অথচ ওনাকে প্রথম দেখাতে রূপকথা কতই না অহংকারী ভেবেছিল। তার এই ১ চামচ বেশি বোঝার স্বভাবটা আর গেল না। উৎস বলল, শুয়ে পড়ো, রাত ৩টে বাজতে চলল। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তুমি ঘুমাও। কিছু খেয়েছিলে? প্রশ্নটা শুনে রূপকথার খিদে লেগে গেল। সেই সকালে একটু খেয়েছিল। দুপুরে খাবার টাইমে বর পালিয়েছে শুনে খুশিতে দুপুরে আর খায়নি। রাতে তার রুমে কেউ খাবার আনেনি, তাই রাতেও খাবার জুটেনি। মুখ ছোট করে উত্তর দিল, না। কিছু বানিয়ে খেতে পারবে? উৎসর এমন কথা শুনে রূপকথা অবাক হল, তারপরেও নিজেকে স্বাভাবিক করে বলল, থাক, এত রাতে আবার কিছু বানিয়ে খেতে পারবো না, তার থেকে ভালো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। উৎস বুঝল না মেয়েটা খাবার গরম করতে বলাতে রাগ করল কিনা। সে তো জানে না কোথায় কি আছে, তাই তো রূপকথা যে বলল। পরক্ষণে নিজের উপর রাগ উঠল। এত বছর এই বাসাতে থেকেও কিচেনে কোথায় কি আছে সেটা জানে না, আর রূপকথা কালকে এসে এসব কিভাবে জানবে। রূপকথা আর কথা না বাড়িয়ে একপাশে ফিরে শুয়ে পড়ল। উৎস কিচেনে গিয়ে ফ্রিজ খুলল, খাবার আছে কিনা দেখতে। ভাগ্য ভালো, ফ্রিজে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম সব কিছু আছে। উৎস সব বের করে ওভেনে দিয়ে গরম করে নিল। ৩০ মিনিটের মাথায় খাবার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখল রূপকথাকে। পাতলা গঠনের একটা মেয়ে, রংটা একদম ধবধবে সাদা। উচ্চতা কত আর হবে? খুব একটা ভুল না হলে ৫.২ ইঞ্চি হবে। সব মিলিয়ে তাকে লাল সুন্দরী বললে মন্দ হবে না। উৎস দেখল রূপকথা তার থেকে ঠিক ৭ ইঞ্চি খাটো, কারণ উৎস ৫.৯ ইঞ্চি। এইসব ভাবতে ভাবতে না বা খাবারটা ঠান্ডা হয়ে যায়, তাই উৎস খাবারগুলো বিছানার পাশে টি টেবিলে রেখে রূপকথাকে ডাকল, রূপকথা, রূপকথা, ওঠো, তোমার জন্য খাবার এনেছি। রূপকথা। এবার রূপকথা একটু নড়ে চড়ে শোয়া থেকে উঠে বসল। খাবার এনেছেন?
খেয়ে নাও। এতলাতে আবার কষ্ট করতে গেলেন কেন? খাবার ফ্রিজেই রাখা ছিল, আমি শুধু ওভেনে দিয়ে গরম করে এনেছি। ও। কথা শেষ করে রূপকথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মুখ মুছে টাওয়েলটা খাটে ছুঁড়ে মারল। উৎস সেটা নিয়ে বারান্দায় মেলে দিল। বিছানায় এভাবে টাওয়েল ছুঁড়ে মারায় উৎস বিরক্ত হল, কারণ তার অগোছালো কাজ একজনই পছন্দ না। উৎস বারান্দা থেকে এসে দেখে রূপকথা খাওয়া শুরু করেছে। উৎস বিছানায় একপাশে গিয়ে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করতে লাগল। অন্যদিকে রূপকথা আপন মনে খাচ্ছে। উৎস কাজের মাঝে হঠাৎ রূপকথার দিকে তাকাল। ভাবল তার ভাই কিভাবে পারল এই মেয়েটাকে ঠকাতে। পরক্ষণেই মনে মনে বলল, এর যা করেছিস তার মাসুল তোকে গুনতেই হবে। এটা উৎস যাওয়াদের ওয়াদা। রূপকথা খাওয়া শেষ করে উৎসর দিকে তাকাতেই দেখতে পেল উৎস তার দিকে তাকিয়ে আছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথা প্রথমে ভেবেছে মুখে খাবার লেগে আছে, কিন্তু পরে দেখে না, সব ঠিকই আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? এসব সাতপাঁচ আর না ভেবে রূপকথা আগের বারের মতো অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। উৎস এতক্ষণে আর ঘুমোল না। কিছুক্ষণ পর আজানের শব্দ শুনে উৎস বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে মসজিদে চলে গেল। নামাজ শেষ করে এসে দেখে রূপকথা একদম গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে। যা দেখে উৎস এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। এরপর জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার আগে একবার রূপকথাকে দেখে গেল। রূপকথা তখনও বেঘরে ঘুমাচ্ছে। তার বেবি হেয়ারগুলো চোখ মুখের ওপর এসে হানা দিয়েছে। রূপকথার চুলগুলো বেশি লম্বা না, কোমর থেকে অনেকটাই ওপরে, তবে চুলগুলো অনেক বেশি সুন্দর এবং সিল্কি। উৎস আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল জগিংয়ের উদ্দেশ্যে। অন্যদিকে রূপকথার দাদির অবস্থা তেমন ভালো না। গতকাল নাতজামাই পালিয়েছে শুনে বৃদ্ধা অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল। এরপর প্রেশার হাই হয়ে যাতা অবস্থা। সারা রাত বাসার একটা মানুষও ঘুমোতে পারেনি। সবাই বসে বসে পাহারা দিয়েছে। তাকে এখন হাসপাতালেও নেওয়া যাবে না, তাই বাসায় ডাক্তার আনা হয়েছে। ডাক্তার এসে সব দেখে ওষুধ দিয়ে গেলেন। সকাল হতে একটু সুস্থ বোধ করছেন। আগামী মাসে তাকে ইন্ডিয়ায় নেওয়া হবে চিকিৎসার জন্য, তবে তিনি যেতে নারাজ। তার একটাই কথা, তার হায়াত ফুরিয়ে এসেছে। শুধু শুধু তাকে আর কষ্ট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন একমাত্র ছেলে সন্তান রূপকথার বাবা শরীফ আহসানের কাছে। তারপরেও সবার জোড়াজড়িতে শেষে তিনি একটা শর্ত দিয়ে রাজি হয়েছেন ইন্ডিয়া যেতে। শরীফ আহসানের আর কোনো ভাই বোন নেই। তিনিই বাবা মায়ের একমাত্র সন্তান। শরীফ আহসানের ছোট সংসার, একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে, মা বউকে নিয়ে তার একান্ত ভুবন। তিনি মাকে ভীষণ ভালোবাসেন। মায়ের কথা তিনি কিছুতেই ফেলতে পারেন না, যেমন এবারেও পারলেন না। অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে অন্যের হাতে তুলে দিল। এর থেকে বড় কষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য আর কি হতে পারে? সকাল 9:30টায় উৎস বাসায় আসলো। এসে দেখে এখনও বাসার কেউ ওঠেনি। কিচেনে সার্ভেন্ট 3 জন কাজ করছে, আর বাইরে বাগানে মালি গাছের নিচে মাটিতে বেড়ে ওঠা ঘাসগুলো পরিষ্কার করছে। উৎস বাসায় ঢুকে প্রথমে নিজের রুমে গেল, এরপর ফ্রেশ হয়ে মা বাবার রুমে গেল। তারা দুজন কিছু একটা নিয়ে কথা বলছিল। উৎস দরজায় টোকা দিয়ে তাদের নজর তার দিকে ঘোরাল। দুজনেই বেশ চমকল, কারণ সচরাচর উৎস সকলেই তাদের রুমে আসে না। আজকে হঠাৎ আসলো। উৎসর বাবা ফারুক জাওয়াদ উৎস ছেলেকে দেখে বললেন, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো উৎস। একটু বাইরে আসবেন না দেখে ডাকতে এলাম। আচ্ছা। উৎস যখন চলে আসবে তখন তার মা আয়শা বেগম তাকে পিছন থেকে ডাকল। উৎস, রূপকথা উঠেছে? উৎস পিছন ফিরে উত্তর দিল, না, এখনো ঘুমোচ্ছে। আয়শা বলল, ওকে ডেকে তুলো, আজকে এই বাড়িতে ওর প্রথম দিন, সবার সঙ্গে বসে একসঙ্গে নাস্তা করুক, পরিচিত হোক। উৎস কিছু না বলে চলে গেল। উৎস যেতেই ফারুক স্ত্রীকে বললেন, আয়শা, আমরা কি কিছু ভুল করলাম? না, আমরা কোনো ভুল করিনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। এবার আপনার ছোট কুলাঙ্গারটাকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। ফারুক সাহেব ক্ষিপ্ত হয়ে বলল, ছোট কুলাঙ্গার না বলে শুধু কুলাঙ্গার বলো, কারণ আমার ঘরে কুলাঙ্গার আছেও ওই একটাই। আয়শা বেগম আর কিছু বলল না। রুম থেকে বেরিয়ে সার্ভেন্টদের বললেন টেবিল সাজাতে। সেই হিসেবে সার্ভেন্টরাও খুব সুন্দর করে টেবিলটা সাজাতে শুরু করল। উৎস রুমে এসে দেখে রূপকথা এখনও ঘুমের দেশে। উৎস ওর মাথার পাশে দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করল, রূপকথা, রূপকথা উঠো, এই মেয়ে উঠো। এভাবে কয়েকবার ডাকার পরেও রূপকথা না উঠতে দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কানে কম শুনো নাকি? উঠতে বলছি না, ওঠো।
উৎসর এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরে টান খেল। ব্যথায় কোমরে হাত দিয়ে আহ করে চিৎকার করে উঠল। উৎস জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করেছি। আপনি কি অন্ধ? মানে, কালকে তো আপনার সামনেই পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? ও, ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথা কিছু না বলে ওভাবেই বসে রইল। উৎস তার দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখে তেলতেলে চিকচিকে ভাব। সব মিলিয়ে রূপকথাকে দেখতে একটা পাগলের মতো লাগছে। উৎস বলল, মা তোমাকে নাস্তা করতে ডেকেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়েই বেরিয়ে আসলো। রুমের দরজা ভালো করে লক করে শাড়িটা পরে নিল। এরপর ভিজে চুলগুলো মাঝখানে সেতি করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচলটা টেনে ডান কাঁধের ওপর এনে নিচে চলে গেল। জাওয়াত কুঞ্জের ডাইনিং টেবিলে আয়েশা বেগম, ফারুক সাহেব, উৎস তিনজনই বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। উৎস মোবাইলে কিছু দেখছে আর ফারুক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়েশা বেগম আজকে কি রান্না হবে এসব নিয়ে কথা বলছিলেন সার্ভেন্টসদের সঙ্গে। হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকাল। দেখল মেয়েটা আজকেও শাড়ি পরেছে। উৎস বুঝল কোমরে ব্যথায় দাঁড়াতে পারছে না যখন, তখন শাড়ি পরার দরকারটা কি? তার মধ্যে আবার দেখা যাচ্ছে চুলগুলো ভিজা। উৎস মনে মনে ভাবল, এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে, না হয় আমাকে এভাবে লজ্জায় ফেলার মানে হয়। রূপকথা ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানাল। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম এবং ফারুক সাহেব দুজনই তার দিকে তাকাল। তারাও হাসি মুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসর পাশের চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞেস করল, কোমরে হাত কেন বৌমা? কি হয়েছে কোমরে? বৌমা ডাকটা শুনে রূপকথা লজ্জা পেল। বৌমা ডাকার কি দরকার? তার তো একটা নাম আছে নাকি? রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথায় উত্তর দিল, কোমরে একটু ব্যথা পেয়েছি। আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, ওমা, কিভাবে ব্যথা পেয়েছ? কি হয়েছে? ওই কাল রাতে। এটুকুতেই ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি। এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করছে ব্যথা সেরে যাবে। প্রণয় সুধা, অসম প্রেমের গল্প, সাদিয়া ইশক, সামাজিক রোম্যান্টিক, পর্ব ৩। ফারুক সাহেব আয়েশা বেগমকে চোখের ইশারায় কিছু বুঝালেন। যে ইশারা বুঝে আয়েশা বেগম স্বস্তির হাসি হাসলেন। ফারুক জাওয়াদও হাসছেন, সঙ্গে কিচেনে থাকা সার্ভেন্ট তিনজনও হাসছে। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল না। মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি? এমন হুদাই হাসছে কেন? সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলেও উৎস কিন্তু ঠিকই ধরে ফেলেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মনে বলল, ডাপার কতগুলো, ক বলতে কলকাতা বুঝে নিয়েছে, মাথা মোটার দল। এ তো সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউই বেশি কথা বলছেন না। অন্যদিকে রূপকথাদের বাসায় যত আড্ডা সব খাওয়ার টেবিলেই। বাসার কথা মনে পড়ায় রূপকথা নিজের মনকে বুঝ দিল, থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাদের তুই ভুলে যা, নতুনভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলল, আমি পড়ালেখা করতে চাই, আশা করছি সেই সুযোগটা আমি পাব। ফারুক সাহেব বলল, অবশ্যই সুযোগ পাবে, পড়ালেখা বন্ধ করার তো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল, আমি আগের কলেজে আর পড়ালেখা করতে চাই না, আমাকে এখানে আশেপাশে কোনো কলেজে ভর্তি করিয়ে দিন। এ কথা শুনে ফারুক সাহেব উৎসর দিকে তাকাল। দেখল সে নির্লিপ্তভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎস মাকে জিজ্ঞেস করল, মামিরা খালারা কাল রাতেই চলে গেল কেন? এখানে থেকে আর কি করবে? উৎস আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে ওপরে চলে গেল। অন্যদিকে রূপকথাকে কিচেনে দেখে সার্ভেন্টসরা জিজ্ঞেস করল কিছু লাগবে কিনা। রূপকথা কারোর প্রশ্নের কোনো উত্তর দিল না। নিজের মতো নিজে প্লেটটা ধুয়ে পাশেই জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসলো। এরপর আয়েশা বেগমকে জিজ্ঞেস করল, কি কাজ করতে হবে? আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়েশা বেগম বলল, তোমাকে কাজ করতে হবে কেন বৌমা? বাসায় এতজন সার্ভেন্ট কেন আছে যদি আমার বৌমাকে কাজ করাতে হয়? তুমি ওপরে যাও, রেস্ট নাও।
রূপকথার উৎসর মায়ের কথা শুনে খুশি হল, কারণ সে রান্নাবান্না কিচ্ছু জানে না। নিজের বাসায় থাকতে জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে ওপরে চলে গেল। গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না রূপকথা, তাই জিজ্ঞেসও করল না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হল। বারান্দায় গাছ কার না থাকে? রূপকথার বারান্দায় তো অনেকগুলো ফুল গাছ আছে, সব তার ভাই এনে দিয়েছিল। কে জানে মা গাছগুলোতে পানি দেবে কিনা। উৎস রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া, পেছন থেকে শাড়ির ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশের বিশেষ উঁকি মারছে। উৎস সেদিকে নজর না দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, টেবিলের ওপর মেডিসিন রাখা আছে, খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতো দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না। নিচে গিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরিয়ে গেছে। রূপকথা বুঝল গাড়িটা উৎসর। এরপর বারান্দায় আর না দাঁড়িয়ে রুমে চলে এলো। রুমের দরজা লক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়াতে এখন তার মাথা বনবন করছে। রূপকথার ঘুম ভাঙল উৎসর ডাকে। উঠে রুমের দেওয়াল ঘড়িতে দেখে 4:30 বাজতে চলল। উৎস মাত্র অফিস থেকে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এখনও ফ্রেশও হয়নি। রূপকথায় নিজের টি-শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা আগের মতো মনমরা হয়ে বিছানার একপাশে বসে আছে। উৎস জিজ্ঞেস করল, কি সমস্যা? আমার খুব মুড সুইং হচ্ছে। কেন? আজব মার্কা প্রশ্ন করেন। মেয়েদের মুড সুইংয়ের কোনো কারণ হয় নাকি? দুপুরে খেয়েছ? খাইনি, খাওয়ার জন্য কেউ ডাকেনি আমায়। দিনে দুপুরে দরজা জানালা লাগিয়ে এভাবে মরার মতো ঘুমাচ্ছিলে কেন? জানালা কই লাগিয়েছি, মিথ্যে বলছেন কেন? না, কথার কথা বলেছি ওটা। না না, হবে না, কথার কথাও আমার নামে আপনি মিথ্যে অভিযোগ দিতে পারবেন না। খেতে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। রূপকথা, তাড়াতাড়ি যাও। রূপকথা আর কিছু বলল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর টেনিটুনির শাড়িটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। গিয়ে দেখে আয়েশা বেগম খাবার সামনে নিয়ে বসে আছে তার জন্য, ঠিক যেমনভাবে তার মা বসে থাকত। আয়েশা বেগম রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আগে খেয়ে নাও, বেলা অনেক হয়েছে। রূপকথা খাওয়া শেষ করে রুমে চলে আসলো। এসে দেখে উৎস ফ্রেশ হয়ে এসে ডিভানে বসে ল্যাপটপে কিছু একটা করছে। পরনে ছাই রঙের টি-শার্ট, সঙ্গে কালো ট্রাউজার। রূপকথা ভালোভাবে লক্ষ্য করে দেখল উৎস দেখতে খারাপ না, সুন্দরী আছে। চাপ দাড়ির জন্য একটু বেশি সুন্দর লাগছে। তার থেকে বড় কথা, লোকটার বয়স ধরা রায় না। রূপকথাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উৎস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এভাবে কি দেখছ? আপনাকে দেখছি, নজর লেগে যাবে, একটু থুথু মেরে দিই? উৎস না চাইতেও হেসে উঠল। উৎসর হাসি দেখে রূপকথা মনে মনে আওড়াল, মাশাআল্লাহ, আমার জামাইয়ের হাসি লাখ টাকার হাসি। উৎস বলল, ড্রেসিং টেবিলের ওপর একটা ফোন রাখা আছে, ওটা এদিকে নিয়ে এসো। রূপকথার উঠতে মনে না চাইলেও সে উঠল। উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে একটা ফোনের বক্স রাখা আছে। দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন ফোন, এখনও আনবক্সিংও করা হয়নি। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে বক্সটা নিয়ে উৎসের সামনে রেখে আবার নিজের জায়গায় এসে বসল। উৎস বলল, এটা তোমার। রূপকথা জিজ্ঞেস করল, কি উপলক্ষে দিলেন? প্রথমত তোমার ফোন নেই তাই দিচ্ছি, আর দ্বিতীয়ত বিয়ের দিন রাত্রে, বাসর রাতে বউকে কিছু দিতে হয়, তাই দিলাম, খুলে দেখো। রূপকথা বলল, কিন্তু বাসর তো হয়নি, তাহলে কেন দিচ্ছেন? রূপকথার কথা শুনে উৎসের কাশি উঠে গেল। রূপকথা তাড়াতাড়ি উঠে টি টেবিল থেকে পানির গ্লাসটা এনে উৎসের হাতে দিল। উৎস পানিটা খেয়ে বলল, বাসর না হয়েছে তো কি হয়েছে, বিয়েটা তো হয়েছে। রূপকথা একটু ভেবে বলল, তাও ঠিক। উৎস ফোন বক্সটা এগিয়ে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার এটা খুলে দেখো। রূপকথার কিছু না বলে বক্সটা খুলল। বক্সটা খুলে অবাক হয়ে গেল রূপকথা, কারণ ফোনটা ভীষণ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি ফোন। উৎস রূপকথার মুখ দেখেই বুঝল মেয়েটা খুশি হয়েছে। তারপরও জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুব। উৎস একটু হেসে বলল, যাক, পছন্দ হলেই ভালো। রূপকথা উঠে উৎসের গাল টেনে বলল, এক বস্তা ধন্যবাদ। এভাবে তার গাল টেনে দেওয়াতে উৎস হতভম্ব হয়ে গেল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেছে। তার বিশ্বাস হচ্ছে না কেউ তার গাল টেনে দিয়েছে। মনে মনে বলল, আল্লাহ, এই বয়সে কোনো পাগলের পাল্লায় এনে ফেললে আমায়। রূপকথা বলল,
আপনার নাম্বারটা বলুন। উৎস কাজ করতে করতে অনমনে জিজ্ঞেস করল, কেন? সকাল সন্ধে ফোন দিয়ে ডিস্টার্ব করব বলে। উৎস আর কিছু না বলে মানসম্মান থাকতে থাকতে নাম্বারটা দিয়ে দিল। উৎস কাজ বাদ দিয়ে বসে বসে রূপকথার পাগলামি দেখছে। উৎস বিছানায় বসে কাজ করছিল। রূপকথা করার কিছু খুঁজে না পেয়ে উৎসের একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। উৎসকে বলল, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিন। উৎস ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ফেসবুক আইডি দিয়ে কাজ কি তোমার? কোনো কাজ নেই, এমনিই খুলে দিন। আগে 18 বছর হোক, তারপর ফেসবুক আইডি খুলে দেওয়া যায় কিনা ভেবে দেখব। বয়স ম্যাটার করে না ব্রো, আমি বিবাহিত, এটাই বড় কথা। আপনি খুলে দিবেন কিনা সেটা বলুন। না, ঠিক আছে, আমি নিজেই খুলব। উৎস আর কিছু না বলে কিছুক্ষণ পর তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস অবাক না হতে পারল না। একটা মানুষ সারাদিন কিভাবে এত ঘুমাতে পারে আল্লাহই জানে। কিছুক্ষণ পর উৎস ল্যাপটপ রেখে বিছানায় গা এলিয়ে দিল। রাত 8টা। ঘুমের মধ্যে উৎসের নাকে একটা মেয়েলি ঘ্রাণ আসলো। এত সুন্দর স্মেলটা কিসের উৎস ঘুমের মধ্যে বুঝতে পারল না। চোখ খুলে দেখে রূপকথা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উৎস অস্বস্তিতে পড়ে গেল। রূপকথার ওই অবস্থা দেখে যদি অন্য কিছু ভাবে, এমনিতেও তো 1 চামচ বেশি বুঝার স্বভাব মেয়েটার। উৎস রূপকথার থেকে নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না। ঘুমের মধ্যে রূপকথা তাকে আঁকড়ে ধরে আছে। উৎস পড়ল আরেক মুসিবতে। কিছুক্ষণ পর রূপকথা নড়ে চড়ে উঠছে দেখে উৎস ঘুমের ভং ধরল। ঘুম ঘুম চোখে নিজেকে উৎসের বুকে দেখে ঘাবড়ে গেল রূপকথা। এরপর আস্তে করে নিজের মাথাটা একটু উঠিয়ে উৎস ঘুমাচ্ছে কিনা দেখে নিল। দেখল সত্যিই ঘুমাচ্ছে। উৎস ঘুমাচ্ছে দেখে রূপকথা আবারও তার বুকে মাথা রাখল। রূপকথার মনে হল বর্তমানে এটাই তার একমাত্র ভরসাস্থল। এখানে থাকলেই সে নিরাপদ থাকবে। প্রণয় সুধা, অসম প্রেমের গল্প, সাদিয়া ইশক, সামাজিক রোমান্টিক, পর্ব 4। 6 দিন পর। রূপকথার উৎসের সম্পর্কটা আগের মতোই আছে, তবে উৎস বুঝল রূপকথা প্রচণ্ড রকমের বাচাল আর উড়চণ্ডী একটা মেয়ে। এই কয়েকদিনেই তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে। সকাল 9টায় জাওয়াতগঞ্জের সবাই নাশতা করতে বসেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্টকে মেন ডোর খুলে দিল। দেখল উদয় এসছে। বাহিরে থেকে আসা ব্যক্তিটার নামই উদয়। উদয় সোজা ডাইনিং রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে বাসার সবাই এখানে উপস্থিত আছে। উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়াল। উদয়কে দেখে উৎস নির্লিপ্তভাবে খাচ্ছে। তার কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে যেন সে আগে থেকেই জানত সবটা। আজকে যে উদয় এই সময় এই স্থানে এসে উপস্থিত হবে। রূপকথা উদয়কে দেখামাত্রই চিনে ফেলল। ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞেস করল, এতদিন পর কোথা থেকে এসে হাজির হলে আবার? উদয় বলল, বলতে বাধ্য নই আমি। তার আগে তুমি বলো, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম কার্ড এসব কে ব্লক করেছে? এবার উৎস মুখ খুলল, বলল, আমি করেছি। উদয় জিজ্ঞেস করল, কেন করেছ? উৎস বলল, বলতে বাধ্য নই। ফারুক সাহেব উদয়কে উদ্দেশ্য করে বলল, উৎস যা করেছে বেশ করেছে, তোমার শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত ছিল। উদয় বলল, কিসের শাস্তি? কি করেছি আমি? ফারুক সাহেব টেতে উঠে বলল, একটা মেয়েকে ভরা বিয়ের আশারে রেখে কাপুরুষের মতো পালিয়েছ, আবার জিজ্ঞেস করছো কি করেছ? উদয় বলল, আমি রেখে চলে এসেছি তাতে কি এমন হয়েছে? তোমার গুণধর বড় ছেলে উৎস যাওয়ার তো ছিলই, সে তো ঠিকই মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে। এতে করে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হয় না। এসব দেখে রূপকথা নাশতা না করেই উঠে নিজেদের রুমে চলে গেল। রূপকথা যেতেই উৎস উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়াল। উদয় এবাড়ির ছোট ছেলে, উৎস জাওয়াদের বিগড়ে যাওয়া একমাত্র ছোট ভাই এবং ফারুক জাওয়াদের ছোট সন্তান। উৎস উদয়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়েছে উদয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাপ্পড় মেরেছে। এই 25 বছর বয়সে অনেক ভুল করেছে। ভুলের জন্য বাসার সবার কাছে কথা শুনেছে ঠিকই, কিন্তু কখনো কারো হাতে মায়ের খায়নি। উৎস বলল, যা করেছিস তার জন্য তোকে অনেক সাফার করতে হবে। রেডি থাক, এখন গালে যেটা পড়ল এটা তো শুরু ছিল মাত্র। এই বলে উৎস আর দাঁড়াল না। ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। উৎস রূপকথার পাশে গিয়ে দাঁড়াল। অতপর জিজ্ঞেস করল, কি হয়েছে, মন খারাপ? না। তাহলে? আচ্ছা, আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণ কি? হয়তো তোমার বয়স কম তাই। তাহলে আপনি কেন বিয়ে করলেন? পরিবারের সম্মান রক্ষা করতে, কিংবা একটা মেয়েকে সমাজের কটু কথার হাত থেকে বাঁচাতে। রূপকথা উৎসের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ। উৎস আর কিছু না বলে নিজ থেকেই রূপকথাকে জড়িয়ে ধরল। উৎস জড়িয়ে ধরতেই রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল।
অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়েও পড়ছে, আর সেই পানির ঠাই হচ্ছে উৎসের হোয়াইট টি শার্টের বুকের অংশে। রূপকথা নাক টানতে টানতে বলল, দেখেছেন আমার বাসার সবাই কত স্বার্থপর, আজকে এতদিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না। আমি না হয় রেগে থাকার কারণে কারো সঙ্গে কথা বলতে চাইনি, কিন্তু তাদের তো উচিত ছিল পরে জোর করে হলেও আমার খোঁজ খবর নেওয়া। উৎস বলল, কে বলেছে খোঁজ নেয়নি? তোমার মা রোজ আম্মাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ খবর নেয়। এই কথা শুনে রূপকথা চমকে গেল, বলল, সত্যি খোঁজ নেয়? আমার মাথা ছুঁয়ে বলেন, তারপর বিশ্বাস করব। উৎস কপাল কুঁচকে বলল, এসব কি কথা? এসব ভালো কথা। আচ্ছা, মাথা ছুঁয়ে বলতে হবে না, আপনি কসম কাটেন তাহলেই হবে। উৎস বিরক্ত হয়ে বলল, এসব ভাউল কথা বলতে পারবো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞেস করতে পারো। রূপকথা আর কিছু বলল না, বুঝল উৎস সত্যি কথাই বলতেছে। এই কয়েকদিনে অন্তত এটা বুঝেছে যে লোকটা মিথ্যে কথা বলার পাত্র নয়। এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়েশা বেগম উৎসকে ডেকে পাঠালো। উৎস রূপকথাকে বলল, তুমি থাকো, আমি দেখে আসি আম্মা কেন ডাকছে। উৎস রুমে এসে ওয়ার্ড্রোব থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল। আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। উৎস কিছু না বলে ফাইলটা দেখতে লাগল। আয়েশা বেগম বলল, এটা তোমার বাবা দিয়েছে। উৎস ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলটাতে রূপকথার যাবতীয় সব কাগজপত্র আছে, সঙ্গে রূপকথার কলেজের টিসিও আছে। উৎস জিজ্ঞেস করল, এগুলো কখন আনিয়েছে? আয়েশা বেগম বলল, সেটা জানি না, তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল এটা যেন সকালে তোমাকে দিই। উৎস আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে দেখে রূপকথা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উৎস ডাকল, রূপকথা, এই রূপকথা। উৎস কোনো সারাসব না পেয়ে রূপকথার সামনে গিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। রূপকথাকে ঘুমাতে দেখে উৎস বলল, মানুষের ঘুম এত সস্তা কি হবে হয়? এইমাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়ে আছে, এখন আবার এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। উৎস পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল। মুখে পানির স্পর্শ পেটেই রূপকথা এক লাফে উঠে বসল। সামনে তাকিয়ে দেখে উৎস হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে ঠিক কি হয়েছে সবটা বুঝে রূপকথা রেগে গেল, বলল, আপনার বাসায় আছি বলে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আমি না হয় একটু বেশি ঘুমাই, তাই বলে আপনি এটা করবেন? এই কয়েক বছর একটু কষ্ট করেন, অন্তত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত এরপরেই আপনাকে মুক্তি দিয়ে দেব। রূপকথার বকবক শুনে উৎস বিরক্ত হয়ে বলল, এসব অহেতুক বকবক শোনার টাইম নেই, রেডি হয়ে নাও, তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। রূপকথার কথায় অপমান বোধ করায় তার চোখে পানি চলে আসলো, যা উৎসের চোখ এড়াল না। উৎস বলল, কথায় কথায় চোখে পানি চলে আসে কেন? চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে যার তার জন্য চোখের পানি বিসর্জন দাও? রূপকথা চোখ মুছে ওয়ার্ড্রোব থেকে একটা ম্যাজেন্টা কালার কুর্তি সেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎসও চেঞ্জ করে তৈরি হয়ে নিয়েছে। রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে নিল, যেটা দেখে উৎসের ভালো লাগল। এরপর তারা দুজন বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের উদ্দেশ্যে। সচরাচর উৎস নিজে ড্রাইভ করলেও আজকে ড্রাইভার নিয়ে বের হলো। উৎস আর রূপকথা একসঙ্গে পিছনের সিটে বসলেও দুইজন দুই কর্নারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রণয় সুধা, অসম প্রেমের গল্প, সাদিয়া ইশক, পর্ব 5। ভর্তি কার্যক্রম শেষ করে উৎস রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। উৎস দরজায় নক করতেই প্রিন্সিপাল হাসি মুখে দাঁড়িয়ে বলল, আরে স্যার, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন। উৎস রূপকথাকে নিয়ে ভেতরে গেল। প্রিন্সিপাল উৎসের সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল। উৎস একটা চেয়ার টেনে রূপকথাকে বসতে বলে নিজেও বসল। প্রিন্সিপাল জিজ্ঞেস করল, আপনার বাবা কাল রাতে বলেছিলেন কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন, বলুন কিভাবে সাহায্য করতে পারি? তার আগে বলুন কি খাবেন, চা না কফি? উৎস বলল, আপনাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসেছি। প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল, তাকে তো ঠিক চিনতে পারলাম না, কে হয় আপনার? উৎস প্রিন্সিপালকে কি উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকালো। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ। উৎসের উত্তর শুনে প্রিন্সিপালের ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁকা হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, কংগ্রাচুলেশন স্যার, দাম্পত্য জীবন সুখের হোক। উৎস বলল, থ্যাংক ইউ। এরপর উৎস আরও কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। উৎসরা বের হতেই প্রিন্সিপাল বলল, এই বয়সে এসে শেষে কিনা নিজের মেয়ের বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। মানুষ আসাতে এসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে।
প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসেবে পরিচয় দেবেন। উৎস বলল, নাটক সিনেমা দেখতে দেখতে ওসবেই ঢুকে গেছো তুমি, এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও। রূপকথা বলল, আমার বই নেই, কিভাবে পড়ালেখায় মন দেব? উৎস বলল, আমি অফিস থেকে আসার আগেই তোমার বই, খাতা, কলম সব এসে হাজির হয়ে যাবে। রূপকথা বলল, আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? প্রিন্সিপালের রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারো সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকেছেন। উৎস বলল, গম্ভীর থাকতে আমার ভালো লাগে। রূপকথা খোঁচা মেরে বলল, আপনি প্যাঁচা তো তাই। উৎস কিছু বলল না, কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথে জীবনেও থামবে না, সারা দিন এভাবে খোঁচাখুচি চালিয়ে যাবে। এরপর দুজন গাড়িতে উঠে বসল। উৎস রূপকথাকে বাসায় নামিয়ে নিজে অফিসে চলে গেল। রূপকথা বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা এসেছে। তাদের দেখে রূপকথার পা থেমে গেল। মন চাইল এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু সে এমন কিছুই করল না। নিজেকে স্বাভাবিক রেখে বলল, কেন এসেছো এখানে? শরীফা হাসান মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রূপকথা পিছিয়ে গেল, বলল, ডোন্ট টাচ মি। রূপকথার মা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে বলল, এমন করছিস কেন মা? রূপকথা মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলল, কেমন করছি? পারভিন বলল, তোকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা। রূপকথা বলল, সরি, আমি যেতে চাই না, তোমরা চলে যাও। এবার উৎসের মা আয়েশা রূপকথাকে বলল, রূপকথা মা, গেস্টদের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় না। রূপকথা শাশুড়িকে বলল, আচ্ছা। শরীফ হাসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা রাজি হল না। অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দিল। শরীফ হাসান আয়েশা বেগমকে বলল, আপা আমরা আসি তাহলে, আমাদের কলিজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন, তার যেন কোনো অবহেলা না হয়। আয়েশা বেগম বলল, সে কি ভাইজান, না খেয়েই চলে যাবেন কেন? দুপুরে খেয়ে যাবেন প্লিজ। পারভিন সুলতানা বলল, যে কাজে এসেছিলাম সেটাই তো হলো না আপা, থেকে আর কি করব? আয়েশা বেগম কি উত্তর দিবে ভেবে পেল না, তাই চুপ করে রইল। তারাও একবার রূপকথার দিকে তাকিয়ে, আসছি, নিজের যত্ন নিও বলে চলে গেল। তারা যেতেই রূপকথা নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়ল। আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলল, এত ছোট্ট একটা মেয়ের এত রাগ অভিমান কেন রে? রূপকথা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল, বলল, বিশ্বাস করুন, আমি এমন ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজের রাগকে দমিয়ে রাখতে পারিনি। আয়েশা বেগম বলল, আমি যা বলছি মন দিয়ে শোনো। মানুষ সৃষ্টি 50 বছর আগে আল্লাহ তাদের তাকদীর লিখে রেখেছেন। তোমার জীবনেও তাকদীরে যা লেখা ছিল তাই হবে। তুমি চাইলেই কি কপালের লিখন খণ্ডাতে পারবে? প্রথম দিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক, তারপরও তোমাদের মধ্যে হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু কয়েকদিনে বুঝেছি না, তোমাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই। তুমি মেনে নিতে পারছো না নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না সেসব আমার জানা নেই, তবে আমি তোমাকে বলছি, আমার ছেলেকে আপন করে নাও, দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে। তুমিও হয়তো আমার ছেলেকে এখনও মেনে নিতে পারোনি, মেনে নিতে না পারাটাই স্বাভাবিক। আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি। এই যুগের মেয়েরা এত বয়সের ব্যবধানে বিয়ে করে না, তারা একটু কম বয়সী ইম্যাচিওর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পস্তানো থেকে ম্যাচিওর একটু সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটা ভালো না? তোমাদের সম্পর্ক আমাদেরই আফসোস লাগছে। তোমরা যদি সব স্বাভাবিক না করতে পারো তাহলে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকব, বিশেষ করে আমি নিজে। উদয়কে ভালো পথে আনার জন্যই আমি তোমাকে এই বাড়ির ছোট বউ বানাতে চেয়েছিলাম। এরপর দেখো কি থেকে কি হয়ে গেল। রূপকথা আয়েশা বেগমের বলা সবগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনল। রূপকথা বলল, আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তার ছেঁড়া মেয়ে সংসার করতে পারবে? আয়েশা বেগম হেসে বলল, আমার ছেলে গম্ভীর হলেও খুব কেয়ারিং, আর সংসার করতে পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি জানো না আল্লাহ তার ছেঁড়া মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয়? রূপকথা মনে মনে বলল, জামাইটা যেমন তেমন হলেও শাশুড়িটা রসিক আছে। রূপকথা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আয়েশা বেগম বলল, সেই সকালে একটু নাস্তা করেছ আর কিছুই খাওনি, নিশ্চয়ই খিদে লেগেছে। কি খাবে সার্ভেন্টদের বলে যাও, ওরা বানিয়ে রাখবে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রূপকথা আয়েশা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, নুডলস খাবো। আয়েশা বেগম বলল, ঠিক আছে যাও, আমি সার্ভেন্টকে বানিয়ে রাখতে বলছি। রূপকথা রুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, যেটা দেখে রূপকথা রুমে এসে মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলে নিল। এর মধ্যে সার্ভেন্ট এসেই রুমে নাস্তা দিয়ে গেল। রূপকথা বসে আরামে নাস্তা করে নিল। সন্ধে 6টায় উৎস বাসায় আসলো।
রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছড়িয়ে বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। চুলগুলো মুখের উপর এসে হানা দিয়েছে। পরনে পার্পল কালারের শর্ট টপস, সঙ্গে সাদা প্লাজো। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসটা পেটের উপরে উঠে গেছে, যার ফলে রূপকথার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। সেদিকে উৎসের চোখ যেতেই সে চোখজোড়া বন্ধ করে নিল। এরপর বলল, কি একটা অবস্থা, এত ফালতু শোয়া স্টাইল কারো হয়? এসব বলতে বলতে উৎস গায়ের ব্লেজারটা খুলে সিঙ্গল সোফার উপর রাখল। এরপর রূপকথার কাছে গিয়ে তার টপসটা নামিয়ে দিল। উৎস রূপকথার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে বলল, লেয়ার কাট ব্রাউন কালারের চুল, ধপধপে ফর্সা গায়ের রং, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে এই মেয়েটাকে দেখতে আসলেই বাঙালি কম রাশিয়ান বেশি মনে হয়। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়াল। তারপর ডাকল, রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। উৎস আর না ডেকে ওয়াশরুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও ওঠেনি। এই সাত সন্ধেবেলায় কেউ ঘুমায়? উৎস এবার পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটে মারল। মুখে পানির ছিটে পড়ায় রূপকথা তড়ঘড়ি করে উঠে বসে পড়ল। সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজেই বুঝে গেল কি হয়েছে। রেগে বলল, কি সমস্যা আপনার? দিলেন তো আমার কাঁচা ঘমটা ভাঙিয়ে। উৎস গ্লাসটা টি টেবিলে রেখে জিজ্ঞেস করল, কটা বাজে ঘুমিয়েছিলে? রূপকথা হাই তুলতে তুলতে বলল, 2টোর দিকে ঘুমিয়েছি। উৎস বলল, এখন সন্ধে 6টা বাজে। উৎসের কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলেই সন্ধে 6:30 বাজে। এরপর উৎসের দিকে তাকিয়ে দেখে উৎস তার দিকেই তাকিয়ে আছে। রূপকথা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? উৎস বলল, অবাক হচ্ছি। রূপকথা বলল, কি জন্য? উৎস বলল, এই যে তুমি দুপুর 2টোয় ঘুমিয়ে 6টায় উঠে বলছো তোমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। রূপকথা গাল ভেঙচিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি মানুষটাই ঘুম পাগল। জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু ঘুম ছাড়া না। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। উৎস যেতেই রূপকথা আবার বিছানায় ধুম করে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজেই বলল, এ তো গম্ভীর মানুষটার সঙ্গে কি আমি আসলেই সংসার করতে পারবো? উৎস বলল, সংসারের চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দিন ম্যাডাম, কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন। কথাটা বলতে বলতে উৎস রুমে ঢুকল। তার হাতে রূপকথার সবগুলো বই, গাইড। রূপকথা বলল, কলেজের ইউনিফর্ম ছাড়া কিভাবে ক্লাস করব? উৎস বলল, একটুর মধ্যেই ড্রাইভার এসে ইউনিফর্ম দিয়ে যাবে। রূপকথা বলল, আজকেই না মাত্র ভর্তি হলাম। উৎস বলল, এমনিতেই অনেক পিছিয়ে গেছ, আর রেস্ট নিলে জীবনে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। আল্লাহ মাফ করুক, কি বলতেছেন এসব? আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই তো বলবে উৎসের বউ ডাব্বা মেরেছে, তখন শান্তি লাগবে? উৎস বলল, সেজন্যই তো বলছি, এখনো সময় আছে, পড়ালেখায় মনোযোগ দাও। রূপকথা বলল, ঠিক আছে, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। উৎস বলল, আগামীকাল কখনো আসে না, আজকে এই এক্ষুনি পড়তে বসবে। রুমের এক কোনায় যে সেন্টার টেবিলটা আছে, উৎস সব বই সেটার উপর রাখল। এরপর বইগুলো সাজিয়ে রাখল। রূপকথাকে উদ্দেশ্য করে বলল, অগোছালো কাজ আমার একদম পছন্দ না, সবসময় রুম যেন পরিপাটি থাকে। শাওয়ার নিয়ে টাওয়ালটা বিছানায় না রেখে বারান্দায় মেলে দেবে। পড়ালেখা শেষ করে বই খাতাগুলো জায়গামতো গুছিয়ে রাখবে। এটা বলে উৎস নিচে চলে গেল। অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে। উৎস কিভাবে তাকে আকার ইঙ্গিতে কথা শুনিয়ে চলে গেল? রূপকথা কিছুক্ষণ ওভাবে বসে থেকে চুলগুলো খোপা করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিজের ওড়নাটা খুঁজতে লাগল। ঘুমানোর সময় ওড়না গায়েই ছিল, কিন্তু এখন কোথায় গেল? অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল। ওড়নাটা হাতে নিতেই তার মাথায় এলো, এতক্ষণ সে উৎসের সামনে ওড়না ছাড়া ছিল। কথাটা মাথায় আসতেই রূপকথা বিছানায় বসে পড়ল। মনে মনে বলল, আল্লাহ, লোকটা কি ভাবছে, ছি ছি ছি। রূপকথা বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটছিল, এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল, ম্যাম, আপনাকে নিচে ডাকছে। রূপকথা দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমাকে আবার কে ডাকছে, কেন ডাকছে? সার্ভেন্ট বলল, আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাশতা করার জন্য। রূপকথা আর কিছু জিজ্ঞেস না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাশতা করছে। আয়েশা তাকে দেখে বলল, উপরে এতক্ষণ কি করছিলে? রূপকথা চোরা চোখে একবার উৎসের দিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি। আয়েশা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, নাশতা করে নাও।
রূপকথা নাশতা করে রুমে চলে আসলো। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মোবাইলে ফেসবুক না থাকায় তার মনে হচ্ছে মোবাইলে কিছুই নেই। ঠিক করল আজকেই উৎসকে জোর করিয়ে হলেও একটা ফেসবুক আইডি খুলিয়ে নেবে। বিছানায় শুয়ে এসব ভাবছিল রূপকথা। এমন সময় উৎস রুমে প্রবেশ করল। রূপকথাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুছিয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা, এখনো শুয়ে আছো তুমি? পড়তে বসলে না কেন? রূপকথা হাই তুলতে তুলতে বলল, আমার ঘুম আসছে, তাই শুয়ে আছি। উৎস বলল, দিনরাত 24 ঘন্টা, সারাদিন শুধু ঘুমাতেই মন চায়। রূপকথা টেনে টেনে বলল, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। উৎস ধমক দিয়ে বলল, গানের সুর না টেনে তাড়াতাড়ি পড়তে বসো। উৎসের ধমক শুনে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেও মনে মনে হেসে দিল, তবে উপরে গম্ভীরত্ব রেখে বলল, তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও? রূপকথা বলল, হ্যাঁ চাই তো, ইভেন এখনও চাই। উৎস বলল, ও আচ্ছা, এই তার নমুনা। রূপকথা বলল, আমার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে মন চায়, তবে পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে মন চায় না। উৎস আবারও ধমক দিয়ে বলল, লাস্টবার বলছি, নাটক না করে পড়তে বসো। উৎসের ধমক শুনে রূপকথা বলল, কথায় কথায় শুধু ধমক দেন, অভিশাপ দিলাম, আপনার সারা দিন জীবন কাটবে শুধু আমাকে নাটক কম করো পিউ, এই কথাটা বলতে বলতে। উৎস বলল, তোমার ফোনটা দাও। রূপকথা বলল, কেন? উৎস বলল, দরকার আছে। রূপকথা বলল, কি দরকার? আচ্ছা শুনেন, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন প্লিজ। উৎস বলল, আচ্ছা দিচ্ছি, মোবাইলটা তো আগে দাও। রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে রেখে দিল। বলল, রাত 10টার পর মোবাইল পাবে, এবার পড়তে বসো, আর কোনো কথা শুনতে চাই না আমি। শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা। তাড়াতাড়ি করে পড়ার টেবিলে গিয়ে বসল। এরপর পৌরনীতি বইটা হাতে নিয়ে একটা পেজ উল্টিয়ে পড়া শুরু করল। উৎস বলল, ইংরেজি বই নাও। রূপকথা বলল, আমি ইংরেজি অনেক পারি, পৌরনীতি তেমন পারি না, তাই পৌরনীতি নিয়ে বসলাম। উৎস বলল, এত সুন্দর চাপা মারতে কার থেকে শিখেছ? রূপকথা বলল, চাপা মারতে পারাটাও একটা প্রতিভা, যেটা সবার মধ্যে থাকে না। উৎস বলল, কাল থেকে বিকেল 5টায় তোমার প্রাইভেট টিচার আসবেন, যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন। মনে রেখো, যাকে টিচার হিসেবে ঠিক করেছি তিনি কিন্তু অনেক কঠোর। পড়া না পারলে বা বেয়াদবি করলে কিন্তু তিনি তোমাকে কান ধরিয়ে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। তাই বলবো, মান সম্মানের কথা চিন্তা করে হলেও ঠিক মতো পড়ালেখাটা করো। রূপকথা বলল, এভাবে শাস্তি না দিলেও পারতেন জাওয়াত সাহেব, শাস্তিটা অন্তরে গিয়ে একদম ডিরেক্ট কষ্ট হয়ে লাগল। উৎস বলল, তুমি এত পাকনা পাকনা কথা কিভাবে বলো? প্লিজ এবার চুপ করো, দয়া করে একটু পড়তে বসো। রূপকথা বলল, আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা। তিনি কি বলতো জানেন? উৎস বলল, না, তুমি না বললে আমি কিভাবে জানব? রূপকথা বলল, আমার পাকামি দেখে দাদি বলতো, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। উৎস বলল, ছি, এসব কি কথা? রূপকথা বলল, আহা নাটক, বাল শব্দটা কি খারাপ? এটা হলো একটা হিন্দি শব্দ, যেটার বাংলা হলো চুল আর ইংরেজি হলো হেয়ার। উৎস বলল, মাফ চাই, তোমার পড়া লাগবে না, প্লিজ তুমি ঘুমাও। কথাটা শুনেই রূপকথা পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। বলল, আহ শান্তি। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল, এরপর নীরবে রুম থেকে বেরিয়ে গেল। রূপকথার ঘুম ভাঙতেই রুমের দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। রূপকথা কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে ফারুক সাহেব বসে টিভিতে খবর দেখছে আর আয়েশা বেগম ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আশেপাশে কোথাও উৎসকে দেখতে পেল না। রূপকথাকে দেখে আয়েশা বেগম ডেকে নিজের পাশে বসালো। এরপর জিজ্ঞেস করল, উৎস কোথায় গেছে? রূপকথা বলল, আমি তো জানি না। আয়েশা বেগম বলল, তোমার স্বামী, অথচ তুমি জানো না ও কোথায় গেছে? এটা কোনো কথা হলো? রূপকথা চুপ হয়ে গেল। সত্যিই তো, তার তো জিজ্ঞেস করা উচিত ছিল, উৎস কোথায় যাচ্ছে। রূপকথা বলল, উনি তো সবসময় সাথে ফোন নিয়ে বের হয়, আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন। আয়েশা বেগম চিন্তিত হয়ে বলল, দিয়েছি, ধরেনি। এবার রূপকথার চিন্তা হতে লাগল। ভাবল, কোথায় গেল লোকটা? আয়েশা বেগম একের পর এক ছেলেকে কল দিয়ে যাচ্ছে। যা দেখে ফারুক সাহেব বলল, আহ আয়েশা, এত টেনশন করছো কেন? দেখবে একটু পর উৎস ঠিকই চলে আসবে।
আয়েশা বেগম বলল, তুমি কি বুঝবে, আমার মায়ের মন। আয়েশা বেগমের পাশে বসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগল। এভাবে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। তারপরে উৎস বাসায় ফেরার নাম নেই। এবার রূপকথার চিন্তা আরও বেড়ে গেল। মনে মনে নিজেকেই দোষী ভাবতে লাগল। রূপকথা এই কয়েকদিনে বুঝে গেছে আয়েশা বেগম আর ফারুক সাহেব দুজনেই হাই প্রেশারের রোগী, একদমই রাত জাগতে পারে না। তাই রূপকথা দুজনকে বলল, আপনারা দুজনেই হাই প্রেশারের রোগী, আপনাদের রাত জাগলে ক্ষতি হবে, তাই বলছি প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন, চিন্তা করতে হবে না, উনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রূপকথার কথা শুনে দুজনেই খুশি হল। রূপকথা যে এই কয়েকদিনেই তাদের কথা ভাবতে শুরু করেছে, এটা তাদের জন্য অনেক কিছু। তারপর সেসব বাদ দিয়ে আয়েশা বেগম বলল, উৎস আসুক আগে। রূপকথা শুনল না, সার্ভেন্টদের বলল, টেবিলে খাবার আনুন তো। এমন সময় ওপর থেকে উদয় নেমে আসলো। মাকে জিজ্ঞেস করল, আজকে রাতে কি ভাত টাত খাওয়াবেন না? আয়েশা বেগম বলল, আমি ধরে রেখেছি তোকে, তোর খাওয়া তুই খাবি, আমি খাওয়ানোর কে? উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসল। এরপর বাবাকে জিজ্ঞেস করল, তুমিও খাবেন না? ফারুক সাহেব বলল, তোমার খাওয়া তুমি খাও, আমি উৎস ফিরলে খাব। উদয় বলল, তোমাদের নাটকের শেষ নেই, ও কি বাচ্চা? কেউ উদয়ের কথায় পাত্তা দিল না। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করিয়ে খেতে বসিয়ে দিল। তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসল। এরপর দুজনের খাওয়া শেষ হতেই দুজনকে জোর করে রুমে পাঠিয়ে দিল। রুমে যাওয়ার আগে আয়েশা বেগম বারবার বলল, উৎস আসলে আমাকে ডেকে দিও। রূপকথা বলল, ঠিক আছে, ডাকব, এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন। রাত তখন 1টা ছুঁই ছুঁই। রূপকথা লিভিং রুমের সোফায় বসে অপেক্ষা করছে। উৎস এখনও বাসায় আসেনি। চিন্তায় রূপকথার ঘুম উড়ে গেছে। অন্যদিন হলে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন থাকত মেয়েটা, তবে আজকের চিত্র ভিন্ন। রূপকথা সোফায় বসে উৎসর কথা ভাবছিল, এমন সময় মেইন ডোর খোলার শব্দ হল। রূপকথা তাড়াতাড়ি করে গিয়ে দেখে উৎস এসেছে। রূপকথাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে উৎস অবাক হল। দরজা লাগিয়ে জিজ্ঞেস করল, ঘুমাওনি তুমি? রূপকথা বলল, হ্যাঁ, এই তো চোখ মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ঘুমাচ্ছি। তা বলছি, আজকে বাসায় আসলেন কেন? সন্ধে থেকে যেখানে ছিলেন সেখানেই থাকতেন। উৎস বলল, যেখানেই ছিলাম, যে কাজে ছিলাম সে কাজ শেষ, তাই নিজ নিরে ফিরে এলাম। রূপকথা বলল, কোথায় যাচ্ছেন? সন্ধে থেকে কোথায় ছিলেন আগে তার উত্তর দিয়ে যান। উৎস বলল, একটা কাজে গিয়েছিলাম। রূপকথা বলল, কি কাজে? উৎস রূপকথার প্রশ্নটা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞেস করল, রাতে খেয়েছ তুমি? রূপকথা বলল, আমার উত্তর তো এটা না। উৎস লিভিং রুমের সোফায় গিয়ে বসল। জিজ্ঞেস করল, এখনো ঘুমাওনি কেন? রূপকথা বলল, প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না, উত্তর হয়। কোথায় গিয়েছিলেন সেটা বলুন, আমাকে না বললে কিন্তু আমি আপনার মাকে ডাকব। উৎস বলল, তুমি আসলেই একটা নাছোড় বান্দা। রূপকথা বলল, ঠিক আছে, আপনার মাকে ডাকছি। এটা বলে রূপকথা আয়েশা বেগমের রুমের দিকে হাঁটা ধরল। উৎস তাড়াতাড়ি করে রূপকথার সামনে গিয়ে দাঁড়াল। বলল, আমাদের বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। রূপকথা জানত না উৎসদের যে বৃদ্ধাশ্রমও আছে। রূপকথা জিজ্ঞেস করল, এত রাতে হঠাৎ? উৎস বলল, বৃদ্ধাশ্রমের যিনি দেখাশোনা করেন তার ওয়াইফ ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিল, ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। রূপকথা বলল, কথাটা ফোন করে বলে দেওয়া যেত না? আপনার মা কতবার কল করেছেন, ধরেননি কেন? উৎস বলল, ফোন সাইলেন্ট ছিল, আর ফোন আমার কাছে ছিল না। রূপকথা জিজ্ঞেস করল, ফোন কার কাছে ছিল? উৎস বলল, নার্সের কাছে ছিল। রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি, আপনার ফোন নার্সের কাছে কেন? উৎস বলল, যার মাথা ফেটে গিয়েছিল তার রক্তের প্রয়োজন ছিল। রূপকথা বলল, রক্তের সাথে আপনার ফোন নার্সের কাছে থাকার কি সম্পর্ক? উৎস বলল, কারণ রক্ত আমি দিয়েছি। রূপকথা বলল, ও আচ্ছা। উৎস বলল, হয়েছে, এবার শান্তি? রূপকথা বলল, খুব। উৎস জিজ্ঞেস করল, রাতে খেয়েছ? রূপকথা বলল, না, আপনিও তো মনে হয় খাননি। উৎস বলল, সার্ভেন্টকে ডেকে বলো খাবার গরম করে টেবিলে এনে রাখতে, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে উৎস চলে গেল। রূপকথা সার্ভেন্টদের ডাকতে গিয়ে আবার থেমে গেল। ভাবল, এখন ডাকাটা ঠিক হবে না, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো, থাক, তার থেকে আমিই গরম করে নিচ্ছি। এরপর রূপকথা ধীরে ধীরে নিজেই সব খাবার গরম করে টেবিলে এনে রাখল। এরপর একটা চেয়ার টেনে বসে উৎসর জন্য অপেক্ষা করতে লাগল। প্রায় আধ ঘন্টার মাথায় উৎস নিচে নামল। রূপকথা জিজ্ঞেস করল,
এতক্ষণ কি করছিলেন? উৎস বলল, একাদি হসপিটাল থেকে এসেছি, স্নান না নিলে কেমন যেন লাগছিল। রূপকথা আর কিছু না বলে উৎসের প্লেটে খাবার তুলে দিল, এরপর নিজেও খাওয়া শুরু করল। খাওয়া শেষ হতেই উৎস বলল, প্লেট বাটিগুলো কিচেনে রেখে দাও, সকালে সার্ভেন্টরা ধুয়ে নেবে। রূপকথা উৎসের কথা মতো প্লেট বাটিগুলো কিচেনে রেখে আসলো। উৎস বলল, নাও এবার ঘুমাতে চলো, 10টা থেকে ক্লাস আছে তোমার। রূপকথা বলল, কালকে ক্লাস করব না, এতক্ষণে ঘুমাতে যাচ্ছি, উঠব কতক্ষণে। উৎস কিছু না বলে রুমে চলে গেল, পিছন পিছন রূপকথাও গেল। উৎস রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রূপকথাও ফ্রেশ হয়ে এসে আলো নিভিয়ে দিয়ে উৎসের পাশে শুয়ে পড়ল। দুজনেই কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় উৎস জগিং শেষ করে বাসায় ফিরে দেখে রূপকথা এখনও ঘুমাচ্ছে। উৎস প্রতিদিনের মতো রূপকথার জামাকাপড় ঠিক করে ডাকল তাকে। তাকে উঠতে বলে উৎস ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উৎস ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে দেখে রূপকথা এখনও ওঠেনি। উৎস একটু ঝুঁকে জোরে জোরে ডাকতে লাগল, রূপকথা উঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠে বসল। উৎসের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, আপনি প্যাঁচা হয়ে ষাঁড়ের মতো এমন চিল্লাচ্ছেন কেন? উৎস বলল, 10টা থেকে ক্লাস আছে, ওঠো, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা হাই তুলতে তুলতে বলল, কালকে রাতেই না বললাম আজকে ক্লাসে যাব না? 1 থেকে 3 গুনব, এর মধ্যে যদি ফ্রেশ হতে না যাও তাহলে দেখো কি করি। রূপকথা বলল, কি করবেন? উৎস হাতে পানির মগটা নিয়ে বলল, কি করব দেখবে? রূপকথা তড়িঘড়ি করে বলল, আরে আজব, যাচ্ছি তো। উৎস বলল, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিস যাব, প্লিজ তাড়াতাড়ি করো। রূপকথা বলল, আমার কলেজের ইউনিফর্ম, ব্যাগ এসব কিচ্ছু নেই। উৎস বলল, ওয়ার্ড্রোবের পাশে নিচে দেখো কয়েকটা শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগগুলোতে তোমার যা যা লাগবে সব আছে, নাও এবার উঠে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো। রূপকথা নীরবে কিছুক্ষণ উৎসর দিকে তাকিয়ে রইল, ভাবল এই লোক এত কিছু কখন নিয়ে আসলো। এরপর আস্তে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ততক্ষণে উৎস রেডি হয়ে হাতে ব্লেজারটা নিয়ে নিচে চলে গেল। ডাইনিং টেবিলে উৎসকে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করল, কাল রাতে এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? উৎস একটু চেয়ার টেনে বসে বলল, শান্তিনিবাসের মান্নান চাচার ওয়াইফ পা পিছলে ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিল, ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ফারুক সাহেব জিজ্ঞেস করলেন, তোমার মা এতবার করে কল দিচ্ছিল, কল ধরছিলে না কেন? উৎস বলল, ফোন সাইলেন্ট ছিল। রক্তদানের কথাটা চেপে গেল উৎস। আয়েশা বেগম জিজ্ঞেস করল, রূপকথা কোথায়, ডাকুনি ওকে? উৎস বলল, রেডি হয়ে আসছে। আয়েশা বেগম জিজ্ঞেস করল, ও কোথাও যাবে? উৎস বলল, ওর সকাল 10টা থেকে ক্লাস আছে। আয়েশা বেগম বলল, সে কি, কালকেই না ভর্তি হলো, আজকে থেকেই ক্লাসে জয়েন করবে? উৎস কিছু বলল না। একজন সার্ভেন্ট এসে তার নাশতা দিতেই সে আপন মনে নাশতা করতে লাগল। উৎস সকালে ডিম, দুধ, ওটস, স্মুদি এসবই খায়। এছাড়া সারাদিনও সে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করে। রূপকথা কাঁধে ব্যাগ ঝুলে নিচে নামল। টেবিলের কাছাকাছি এসে রূপকথা সবার উদ্দেশ্যে বলল, গুড মর্নিং। রূপকথার গলার আওয়াজ শুনে উৎস তাদিকে তাকাল। রূপকথার দিকে তাকাতেই উৎসর চোখ দুটো থমকে গেল। রূপকথার পরনে সাদা 3 পিস, সাদা পায়জামা, সাদা বেল্ট, ক্রস বেল্ট, সাদা এপ্রন, সাদা হিজাব, সাদা স্নিকার্স। গায়ের রঙের সঙ্গে ইউনিফর্মের কালারটা ম্যাচিং হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একটা স্নিগ্ধ শুভ্র পরী নেমে এসেছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্থির হয়ে গেল রূপকথা। উৎস এভাবে তাকিয়ে থাকা চোখ এড়ায়নি কারো। ফারুক সাহেব বলল, বাবা উৎস, আগে খেয়ে নাও, তারপর মন ভরে বউকে দেখো। বাবার কথায় উৎসর হুঁশ ফিরল, তবে কোনো প্রতিউত্তর করল না। অন্যদিকে ফারুক সাহেবের কথা শুনে রূপকথা তো পারছে না লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। আয়েশা বেগম অনেক কষ্টে হাসি আটকে রূপকথাকে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার খাওয়া শুরু করো, বেরোতে হবে তো, 10টা থেকে না ক্লাস। রূপকথা মাথা নাড়িয়ে খাওয়া শুরু করল। উৎসর খাওয়া শেষ হতেই রূপকথাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে আসো, আমি গাড়ি বের করছি। এরপর বাবার উদ্দেশ্যে বলল, দুপুর 12টা থেকে রয়্যাল গ্রুপের সঙ্গে মিটিং আছে, আপনাকে মেল করা হয়েছে, পারলে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। ফারুক সাহেব বলল, 11টার দিকে আমি অফিসে আসছি। উৎস বলল, ঠিক আছে। ফারুক জাওয়াদের বয়স হওয়াতে তিনি এখন আর আগের মতো প্রতিদিন অফিসে যেতে পারেন না। উৎসই সবকিছুর দেখাশোনা করে, তবে গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকলে অফিস থেকে তাকে মেল পাঠানো হয়, এটা বলে যে তিনি যেন উপস্থিত থাকার চেষ্টা করেন। যেমন আজকেও উৎসদের অফিসে একটা মিটিং আছে রয়্যাল গ্রুপের সঙ্গে। রূপকথা যেটুকু পেরে খেয়ে শ্বশুর শাশুড়ির থেকে বিদায় নিয়ে ছুটল উৎসর কাছে। ততক্ষণে উৎস গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে তার জন্য।
রূপকথা আসতেই উৎস জিজ্ঞেস করল, এতক্ষণ লাগে আসতে? কি করছিলে এতক্ষণ? রূপকথা ব্যাগটা গাড়ির পেছনে সিটে রেখে হাসি মুখে বলল, ঘোড়া ডিম দিচ্ছিল সেটাই দেখছিলাম এতক্ষণ। উৎস আর কিছু না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসল। তার আশেপাশের সিটেই রূপকথা বসেছে। উৎস বলল, সিটবেল্টটা লাগিয়ে নাও। রূপকথা উৎসর কথা মতো সিটবেল্টটা লাগিয়ে নিল। উৎস গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়ার কয়েক মিনিট পর উৎস এসিটা বন্ধ করে পাশের গ্লাসটা নামিয়ে দিল। রূপকথার কার্যকলাপগুলো দেখেও উৎস কিছু বলল না, যেটা দেখে রূপকথা ভীষণ অবাক হল। সে উৎসর ঝাড়ি খাওয়ার জন্য এক প্রকার তৈরি ছিল। রূপকথা ভাবল, লোকটা আজকে হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? উৎস রূপকথাকে খোঁচা দিয়ে বলল, দেখো আবার ক্লাসের মাঝে ঘুমিয়ে পড়ো না যেন। রূপকথা বলল, এমনভাবে বলছেন যেন আমি সারা দিন যেখানে সেখানে ঘুমাই। উৎস কিছু বলল না। সে জানে এই মেয়ের সঙ্গে কথায় পারা যাবে না। প্রণয়ে সুধা, সাদিয়া ইশকা, পর্ব ৮। কলেজের সামনে এসে উৎস গাড়ি থামালো। রূপকথা পিছনের সিট থেকে ব্যাগটা নিয়ে বলল, আমি বাসায় যাব কিভাবে? উৎস বলল, ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেব, তুমি আগবাড়ি একা কিছু করতে যেও না। রূপকথা বলল, ঠিক আছে। রূপকথা গাড়ি থেকে নেমে যাচ্ছিল, এমন সময় উৎস বলল, দাঁড়াও। এরপর ওয়ালেট থেকে একটা 1000 টাকার নোট বের করে রূপকথার দিকে বাড়িয়ে দিল। বলল, টাকাটা রাখো, খিদে লাগলে ক্লাসের ফাঁকে বেরিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিও। রূপকথা নিতে চাইল না, বলল, টাকা লাগবে না। উৎস বলল, না লাগলেও নিজের কাছে রাখো। রূপকথা নিতে না চাইলেও উৎস জোড়াজুড়িতে নিতে হলো। রূপকথার কথা না বাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে সোজা গেটের ভিতর ঢুকল। রূপকথা চোখের আড়াল হতে উৎসও চলে গেল অফিসের উদ্দেশ্যে। রূপকথা একজন ছেলেকে জিজ্ঞেস করল, ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? ছেলেটা জিজ্ঞেস করল, কোন গ্রুপ? রূপকথা বলল, আর্টস। ছেলেটা জিজ্ঞেস করল, নতুন ভর্তি হয়েছ? রূপকথা বলল, নতুন ভর্তি না হলে আপনাকে জিজ্ঞেস করতেছি ফার্স্ট ইয়ারের রুম কোনটা? রূপকথার এমন কথার ধরন দেখে অবাক হলো ছেলেটা। বলল, এসো আমার সঙ্গে। নতুন ক্যাম্পাস, কিছুই চেনে না রূপকথা, তাই ছেলেটার পিছন পিছন গেল। একটু হাঁটার পর ছেলেটা রূপকথাকে নিয়ে একটা ক্লাসরুমে ঢুকল। এরপর একটা মেয়েকে দেখে বলল, ওয়াহি এদিকে আয় শোন। ওয়াহি এসে বলল, জি ভাইয়া বলো। তুর্য বলল, মেয়েটাকে তোর পাশে বসা, এখানকার কিচ্ছু চেনে না। ওয়াহি একবার রূপকথার দিকে তাকিয়ে তুর্যকে জিজ্ঞেস করল, ও কে ভাইয়া? তুর্য কোনো উত্তর দিল না, যেভাবে এসেছিল এভাবেই চলে গেল। তুর্য যেতে ওয়াহি রূপকথাকে বলল, হাই আমি ওয়াহি, কি নাম তোমার? রূপকথা হেসে বলল, রূপকথা। ওয়াহি বলল, সুইট নেম, এসো আমার পাশে বসবে চলো। এরপর ওয়াহি রূপকথাকে নিয়ে নিজের সিটে চলে গেল। পাশাপাশি বসে আছে দুজন। ওয়াহি জিজ্ঞেস করল, আমার ভাইয়া তোমাদের কিভাবে চেনে বুঝলাম না। রূপকথা বলল, আমি যার সঙ্গে ক্লাসরুমে এসছি উনি তোমার ভাই ছিল? ওয়াহি বলল, হ্যাঁ, ওর নাম তুর্য, এখানেই অনার্স চতুর্থ বর্ষে পড়ে। এবার রূপকথা প্রথম থেকে ক্লাসরুমে আসা পর্যন্ত সবটা বলল। ওয়াহি বলল, তুমি তো মেবি আগে অন্য কলেজে ছিলে, এখানে ট্রান্সফার হলে কেন? সে যে বিবাহিত কথাটা পুরোপুরি চেপে গেল রূপকথা। বলল, এমনি। তোমার বাসা কোথায়? ওয়াহি বলল, গুলশান। তোমার? রূপকথা বলল, বাড়িধারা। এরই মধ্যে ক্লাসে একজন ম্যাম চলে আসলো। রূপকথা এবং ওয়াহি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে শেষ করল, তবে ফাঁকে ফাঁকে অনেক গল্পও করেছে। ওয়াহির সঙ্গে পরিচয় হয়ে রূপকথা খুশি হল। কলেজ ছুটির পর ওয়াহি জিজ্ঞেস করল, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? রূপকথা বলল, না, হোয়াটসঅ্যাপ আছে। ওয়াহি বলল, তাহলে নাম্বারটা দাও, আমি বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। রূপকথা নাম্বারটা দিল। এরপর দুজন কলেজ থেকে বের হলো। রূপকথা গেটের বাইরে আসতেই তার সামনে একজন ড্রাইভার এসে বলল, ম্যাম স্যার গাড়ি পাঠিয়েছে। ওয়াহি রূপকথাকে জিজ্ঞেস করল, তুমি গাড়িতে আসা যাওয়া বড়? রূপকথা ওয়াহির এই কথার উত্তর দিল না, বলল, আচ্ছা যাই তাহলে, বাসায় গিয়ে মেসেজ দিও। এটা বলে রূপকথা গাড়িতে উঠে গেল। এরপর ওয়াহি রিকশার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় তুর্য এসে বলল, বাইকে ওঠ। ওয়াহি বাইকের পিছনে উঠে বসল। এরপর জিজ্ঞেস করল, তুমি না বাসায় চলে গিয়েছিলে, আবার কেন এসেছ? তুর্য বলল, তোকে নিতে এসেছি। রূপকথা বাসায় আসতেই দেখে আয়েশা বেগম লিভিং রুমে ফোন দেখছে। রূপকথাকে দেখে তার দিকে তাকিয়ে বলল, এসে গেছো তুমি? রূপকথা হেসে বলল, জি। আয়েশা বেগম জিজ্ঞেস করল, ক্লাস কেমন লাগলো? রূপকথা বলল, ভালোই, তবে ফুল ক্লাস করা ছাড়া বের হতে দেয় না। আয়েশা বেগম বলল, এটাই তো ভালো। আচ্ছা যাও, একটু জিরিয়ে শাওয়ার নিয়ে নাও, দুজন একসঙ্গে লাঞ্চ করব। রূপকথা আয়েশা বেগমের সঙ্গে কথা বলে রুমে যাচ্ছিল। এমন সময় একজন সার্ভেন্ট এসে তার হাতে এক গ্লাস শরবত দিয়ে বলল, ম্যাম এটা খেয়ে নিন, ভালো লাগবে।
রূপকথা শরবতটা খেয়ে রুমে চলে আসলো। এই টাইমে উৎস সচরাচর বাসায় থাকে না, আজকে ফারুক সাহেবও নেই। তাদের জন্য ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপকথা ব্যাগটা টেবিলে রেখে হিজাব বেল্টগুলো খুলে বিছানায় রাখল। এরপর ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। ঝটপট শাওয়ার নিয়ে চুলে টাওয়েল পেঁচিয়ে গলায় ওড়নাটা দিলিয়ে নিচে চলে গেল রূপকথা। রূপকথাকে দেখেই সার্ভেন্টরা টেবিলে খাবার এনে রাখল। আয়েশা বেগম রুমে ছিল। রূপকথা গিয়ে ডেকে আনলো। এরপর দুজন বসে লাঞ্চ করে নিল। রূপকথা লাঞ্চ শেষ করে রুমে এসে বিছানায় গা ছেড়ে দিল। শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার। শোয়ার কিছুক্ষণের মধ্যেই চোখ লেগে আসলো। সন্ধে 7টায় উৎস বাসায় আসলো। রুমে এসে দেখি পুরো রুম অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালাতেই তার চোখে প্রতিদিনের মতো একই দৃশ্যই ধরা দিল। উল্টাপাল্টা হয়ে ঘুমিয়ে আছে রূপকথা। পুরো বিছানায় জুড়ে তার কলেজ ড্রেস। উৎস গা থেকে ব্লেজারটা খুলে রুমের সিঙ্গেল আলনাতে রাখল। এরপর রূপকথার জামাটা ঠিক করে দিয়ে ডাকল তাকে। কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম ঘুম চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কটা বাজে? উৎস বলল, 7টা। রূপকথা বলল, ওহ আচ্ছা, বলে আবার চোখ বন্ধ করে নিল। উৎস বলল, মাথা থেকে তো টাওয়েলটা খোলনি এখনো। রূপকথা কিছু বলল না, হয়তো উৎসর কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও ওঠেনি। উৎস এবার বাঁকা হেসে পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর হাতে এক চোষ পানি নিয়ে রূপকথার মুখে ছুঁড়ে মারল। হঠাৎ মুখে পানি পড়তেই রূপকথা তড়িঘড়ি করে উঠে বসল। এরপর ওড়না দিয়ে মুখটা মুছতে মুছতে তেজি কণ্ঠে বলল, আজব, সবসময় এমন ভাজলামও ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে জিজ্ঞেস করল, কটা বাজে? রূপকথা বলল, আমি কিভাবে জানবো কটা বাজে? উৎস বলল, 7টা বাজে। আজকে না ক্লাস করছো? রূপকথা বলল, হ্যাঁ। উৎস ধমক দিয়ে জিজ্ঞেস করল, তো পড়ালেখা নেই? এতক্ষণ পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? রূপকথা বলল, তাই বলে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন? উৎস বলল, কিভাবে কথা বলছি? কাল থেকে বিকেল 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে। আজকে তোমার প্রাইভেট টিচার আসার কথা থাকলেও কিছু সমস্যার জন্য আসতে পারেনি। কাল থেকে শিওর আসবে। রূপকথা কিছু বলল না। উৎস বলল, ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসো, আমাকে আরেকবার যেন বলতে না হয়। কথাটা বলে উৎস নিচে চলে গেল। রূপকথা কিছুক্ষণ চুপচাপ ওভাবেই বসে রইল। এরপর মোবাইলটা হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। রূপকথা বুঝে গেল যে এটা ওয়াহি। মেসেজের একটা রিপ্লাই দিয়ে রূপকথা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রূপকথা মাথা থেকে টাওয়েলটা খুলে বিছানায় রাখল। এরপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই অলরেডি নাস্তা করা স্টার্ট করে দিয়েছে। রূপকথা গিয়ে উৎসর পাশের চেয়ারে বসল। তাকে দেখে ফারুক সাহেব হাসিমুখে জিজ্ঞেস করল, কলেজে ফার্স্ট ডে কেমন কাটলো মা? রূপকথা হাসিমুখে বলল, জি ভালো কেটেছে। রূপকথা দেখল আজকে টেবিলে উদয়ও আছে। ছেলেটাকে রূপকথার একদম সহ্য হয় না। ছেলেটা কেমন যেন খাইয়া ফেলমু লুকে টাকায় তার দিকে। রূপকথা নাস্তা করে রুমে চলে গেল। রূপকথা যাওয়ার পর উৎস উদয়কে জিজ্ঞেস করল, এভাবে আর কতদিন? উদয় কোনো উত্তর দিল না। উৎস বলল, কি জিজ্ঞেস করেছি? এবারও উদয় কিছু বলছে না। সে উৎসকে পুরোপুরি ইগনোর করছে। উৎস এবার দাঁড়িয়ে পড়ল, টেবিলে জোরে থাবা দিয়ে চিৎকার করে বলল, স্পিক আউট। এভাবে বসে বসে আর কতদিন বাপের অন্ন ধ্বংস করবি? কথাটা উদয়ের গায়ে লাগল, তাই এবার মুখ খুলল। বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নই। নিজের মতো নিজে থাকো না প্লিজ। কেন বেকার বেকার আমাকে বিরক্ত করছো? আর ভুলে যেও না, এটা কিন্তু আমারও বাসা। উৎস বলল, ছোটবেলায় যে শাসনটা করতে পারিনি সেটা এখন থেকে করব। এই মুহূর্ত থেকে মনে গেঁথে নে গাল, তোর হলেও পায়ের জুতা কিন্তু আমার। উদয় রেগে মেগে উঠে বাসা থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে সবথেকে বেশি রাগ হচ্ছে রূপকথার ওপর। মেয়েটা তার জীবনটা তছনছ করে দিল। উদয় মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল, রূপকথাকে সে শান্তিতে থাকতে দেবে না। রূপকথার জীবনটাকে সে নরক বানিয়ে ছাড়বে। উদয়ের ধারণা, রূপকথার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই উৎস পাল্টে যাচ্ছে। দেখা যায় ইদানিং তার ব্যাপারে একটু বেশিই মাথা ঘামাচ্ছে। উৎস উঠে রুমে চলে গেল। বাকি বসে রইল ফারুক সাহেব আর আয়েশা বেগম। ফারুক সাহেব বলল, আয়েশা, এই ছেলের ভবিষ্যৎ কি? আয়েশা বেগম চোখের কোণের জলটুকু মুছে বলল, ওর ভবিষ্যৎ কি তা জানি না, তবে এটুকু বেশ বুঝতে পারছি যে আমরা মা বাবা হিসেবে ব্যর্থ। সবাই বলতো বড়টাকে কড়া শাসনে বড় করেছি বলেই ছেলেটা এমন গম্ভীর অসামাজিক টাইপ হয়েছে, তাই ছোটটাকে একটু খোলামেলাভাবে বড় করলাম। অথচ দেখুন, ভালো হওয়ার বদল হয়েছে একটা কুলাঙ্গার। চাহিলাম কি আর হলো কি? ফারুক সাহেব কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তার স্ত্রী কথাগুলো কোনোটাই ভুল বলেনি। আসলে ঠিক এমনটাই হয়েছে। উৎস রুমে এসে দেখে রূপকথা শুয়ে শুয়ে মোবাইলে টিপছে। উৎস গিয়ে রূপকথার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল আর বলল, 11টার পর মোবাইল পাবে। রূপকথা বিছানা থেকে নেমে বলল, একটু পর আমি এমনিই দিয়ে দিতাম, আপনি এভাবে চিন্তাইকারীর মতো হাত থেকে মোবাইলটা ছিনিয়ে না নিলেও পারতেন। উৎস বলল, পড়া শুরুর আগে বিছানাটা ঠিক করো। কি হাল করেছ বিছানাটার?
রূপকথা বিছানার দিকে তাকিয়ে দেখল পুরো বিছানা জুড়ে তার জিনিস, কিন্তু তার এখন বিছানা গুছাতে মন চাইছে না। উৎসকে বলল, একজন সার্ভেন্টকে ডেকে দিচ্ছি, উনি এসে ঠিক করে দিবে। উৎস বলল, নিজের কাজ নিজে করতে শেখো, সবকিছু সার্ভেন্টকে দিয়ে করাতে হবে কেন? রূপকথা বলল, আমার কাজ করতে ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে বলল, 5 মিনিটের মধ্যে বিছানা গুছিয়ে সুন্দর মতো টেবিলে এসে পড়তে বসবে। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ বিছানাটা ঠিক করে সুন্দর মতো পড়তে বসল। উৎস ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে স্টাডি রুমে চলে গেল। উৎস স্টাডি রুমে বসে ফাইল দেখার মাঝে কিছুক্ষণ পরপর সিসিটিভিতে রূপকথাকে দেখছিল। দেখল পড়তে বসে মেয়েটা ভণ্ডামি করছে না, মন দিয়েই পড়ছে, যা দেখে উৎস খুশি হল। উৎস চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, মেয়েটার সব স্বপ্ন অচিরেই পূরণ হোক। রাত 10টায় উৎস রুমে আসলো। রূপকথা হোমওয়ার্ক করছিল। উৎসকে দেখে বলল, কলেজের নামক একটা কিন্ডারগার্ডেনে নিয়ে গিয়ে ভর্তি করেছেন আমাকে, প্রতিদিন নাকি হোমওয়ার্ক থাকে, একদিন হোমওয়ার্ক না দেখালে নাকি কান ধরে দাঁড় করিয়ে রাখে। উৎস বলল, জানি, তাই তো বারবার বলছি ভালোমতো পড়ালেখা করো। রূপকথা বলল, আমার ফোনটা দিন। উৎস জিজ্ঞেস করল, হোমওয়ার্ক শেষ হয়েছে? রূপকথা বলল, আরেকটু আছে। উৎস বলল, শেষ করো। রূপকথা বলল, আরে দিয়ে দিন না, এমন করছেন কেন? উৎস বলল, এখন তোমার হাতে ফোন দিলে তুমি বাকি হোমওয়ার্কটুকু শেষ করতে পারবে না, তাই বলছি আগে পুরোটা শেষ করো। রূপকথা বলল, আমি শিওর আপনি টিচার হলে আপনার সব স্টুডেন্ট আদু ভাই হতো। উৎস কোনো উত্তর দিল না, বিছানায় আধো শোয়া হয়ে হেলান দিয়ে বসে মোবাইল টিপতে লাগল। কিছুক্ষণের মধ্যে রূপকথা হোমওয়ার্ক শেষ করে উৎসর কাছে গিয়ে বলল, শেষ, ফোন দিন এবার। উৎস বলল, সবগুলো শেষ করেছ? রূপকথা বলল, হ্যাঁ রে বাবা বাবা। উৎস গম্ভীর মুখে বলল, যেভাবেই হোক তোমার হাজবেন্ড হইতো, তুমি বাবা ডাকছ কেন? রূপকথা জিভ কেটে আস্তে করে 2 গালে 2টো থাপ্পড় মেরে বলল, ই আল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, কথায় কথায় বলে ফেলেছি, আল্লাহ মাফ করো। এরপর উৎসকে বলল, আপনিই তো বেশি কথা বলে আমার মাথা আউলা জাউলা করে দেন। উৎস অবিশ্বাস্য ভঙ্গিতে জিজ্ঞেস করল, সিরিয়াসলি আমি বেশি কথা বলি? রূপকথা বলল, তা নয়তো কি। উৎস বিনা বাক্যে চুপচাপ রূপকথার ফোনটা তার হাতে দিয়ে দিল। রূপকথা ফোনটা নিয়ে মাত্র একটু আরাম করে বসছিল, এমন সময় নিচ থেকে একজন সার্ভেন্ট এসে তাদের ডিনার করতে ডাকল। সার্ভেন্ট এসে ডেকে যেতে উৎসও চলে গেল। কিছুক্ষণ পর রূপকথাও গেল। সবার ডিনার করা শেষ। রূপকথা রুমে আসছিল, এমন সময় দেখল আয়েশা বেগম চিন্তিত হয়ে মেন ডোরের কাছে দাঁড়িয়ে আছে। রূপকথা গিয়ে জিজ্ঞেস করল, ঘুমাবেন না? আয়েশা বেগম বলল, উদয়টা সেই সন্ধে থেকে এখনো বাসায় আসেনি, ও আসুক। রূপকথা বলল, চিন্তা করছেন কেন? উনি তো নাকি প্রায় সময় বাসার বাইরে থাকে, আবার মাঝে মধ্যে অনেক রাত করেও নাকি বাসায় আসে। আয়েশা বেগম কিছু বলল না। রূপকথাও আর বেশি ঘাটাল না, রুমে চলে আসলো। রুমে এসে দেখে উৎস শুয়ে পড়েছে। রূপকথা জিজ্ঞেস করল, আপনার ভাই এমন বেয়াদব কার মতো হয়েছে? উৎস বলল, জানি না। রূপকথা আর কিছু না বলে ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার অন্য বাসে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 2টো ছুঁই ছুঁই। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে উৎসর ঘুম ভেঙে গেল। উৎস উঠে বিছানা থেকে নামতে নামতে রূপকথারও ঘুম ভেঙে গেল। উৎসকে জিজ্ঞেস করল, এত চিৎকার চেঁচামেচি কে করছে? উৎস বলল, উদয়ের গলা মনে হচ্ছে, বুঝতে পারছি না, নিচে গিয়ে দেখে আসি। রূপকথা বলল, আমিও যাব। উৎস কিছু না বলে হাঁটা ধরল। রূপকথাও উৎসর পিছন পিছন যেতে লাগল। দুজন নিচে গিয়ে দেখে সেখানে উদয়, ফারুক সাহেব, আয়েশা বেগম সহ সার্ভেন্টরা সবাই উপস্থিত। উৎস জিজ্ঞেস করল, কি সমস্যা, এত চিৎকার চেঁচামেচি কিসের? উদয় ছাড়া বাকিদের কারও কোনো সারশব্দ নেই। উদয় ঢুলতে ঢুলতে রূপকথা আর উৎসর সামনে এসে দাঁড়াল। এরপর হাসতে হাসতে বলল, এই মাঝরাতে সবাই মিলে তোমাদের রোম্যান্সের বেগার ঘটালাম বলে খুব কি কষ্ট হচ্ছে? উদয়ের মুখ থেকে কিসের যেন একটা বিচ্ছিরি গন্ধ আসছে। তার অবস্থা দেখে রূপকথা ভয়ে উৎসর ডান হাতের কনুই ধরে দাঁড়াল। উৎস গম্ভীর মুখে বলল, মুখ সামলে কথা বল। উদয় উৎসর কথায় পাত্তা না দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল, তোমার চিনি বাবা রাতে সুখ দিতে পারে? না দিতে পারলেও সমস্যা নেই, আমার কাছে আসতে পারো, আমি কিছু মনে করব না। উদয়ের কথা শুনে উপস্থিত সবার গা গিনগিন করে উঠল। উৎস রাগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। উদয় এবার রূপকথাকে তাচ্ছিল্যের সুরে বলল, তোমার মতো বাজরাই রাস্তার লোভী মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তোমরা যার কাছে টাকা পাও তার সাথেই বিছানায় চলে যাও,
যেমন আমার ভাইকে বড়লোক পেয়ে তার কাঁধে চেপে বসেছ। রূপকথা আর সহ্য করতে পারল না, না চাইতেও হাত চালিয়ে দিল উদয়ের গালে। উৎসসহ উপস্থিত সবাই রূপকথার এমন কাজে অবাক হল। রূপকথা নিজেও অবাক। উদয় গালে হাত দিয়ে গর্জে উঠে বলল, তোর এত বড় সাহস, তুই একটা রাস্তার নর্তকী হয়ে আমার গায়ে হাত তুলেছিস? উদয়ের অন্য গালে এবার উৎস থাপ্পড় মারল। টি শার্টের কলার ধরে বলল, আমার ওয়াইফের সম্পর্কে আর একটা বাজে কথা বললে মেরে তোর গায়ের চামড়া তুলে নেব আমি। উদয় বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, দেখি তুই কি করতে পারিস, তোর কত হেডডাম। রূপকথা এবার রাগে বাম পা থেকে স্পাঞ্জের স্যান্ডেলটা খুলে উদয়কে বেধড়ক ফেটাতে লাগল আর বলতে লাগল, আমি নর্তকী আর তুই কি? তুই তো একটা কাপুরুষ। একটু আগে না আমার জামাইয়ের পুরুষত্ব নিয়ে কথা বলছিলি? তোর পুরুষত্ব ঠিক আছে? বিয়ের আসরে একটা মেয়েকে ফেলে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস? লজ্জা করে না তোর? মানুষের বাচ্চা জানোয়ার কোথাকার। রূপকথার এই পাগলামি দেখে আয়শা বেগম এগিয়ে আসলো। কান্না করতে করতে বলল, রূপকথা, উদয়কে ছেড়ে দাও প্লিজ, ও নিজের মধ্যে নেই, প্লিজ ওকে ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। উদয়কে মারতে মারতে এক পর্যায়ে রূপকথার চুল খুলে গেল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেল মেয়েটা। আয়শা বেগমকে বলল, সরে যান আপনি, মনে করুন আমিও এখন নিজের মধ্যে নেই। আয়শা বেগম উৎসকে বলল, উৎস, রূপকথাকে থামাও বাবা, মেয়েটা পাগল হয়ে গেছে, এভাবে মারতে থাকলে তো আমার ছেলেটা মরে যাবে, প্লিজ ওকে থামাও। রূপকথা বলল, জুতার বাড়ি খেয়ে কেউ মরে না, আপনি শান্ত হন প্লিজ। এভাবে চলতে থাকলে পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। উৎস বুঝল এবার রূপকথাকে থামানো উচিত, তাই রূপকথাকে টেনে উদয়ের থেকে দূরে নিয়ে আসলো। বলল, রূপকথা, অনেক হয়েছে, শান্ত হও এবার। রূপকথা হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। উৎস সার্ভেন্টদের বলল, কেউ এক গ্লাস পানি নিয়ে আসুন। একজন সার্ভেন্ট দ্রুত পানির গ্লাস নিয়ে আসতেই উৎস পানির গ্লাসটা হাতে নিয়ে রূপকথাকে পানিটুকু খাইয়ে দিল। উৎস বলল, প্লিজ শান্ত হও। রূপকথা এবার কান্না করে দিল, বলল, উনি আমাকে সবার সামনে নর্তকী বলেছে, অথচ আপনারা কেউ কিছু বললেন না। উৎস বলল, আমাদের কাউকে কিছু বলার সুযোগ দিয়েছ? তার আগেই তো তুমি ঝাঁপিয়ে পড়েছ। রূপকথার কান্না কিছুতেই থামছে না, মেয়েটা কাঁদতেই আছে। অন্যদিকে উদয় রূপকথার হাতে জুতোর বাড়ি খেয়ে মাথা ঘুরে পড়ে আছে। আয়েশা বেগম সার্ভেন্টদের সাহায্যে উদয়কে তার রুমে নিয়ে গেল। ফারুক সাহেব রূপকথার পাশে এসে দাঁড়ালো, এরপর তার মাথায় হাত বুলিয়ে বলল, উদয়ের হয়ে আমি সরি বলছি মা, তুমি প্লিজ কান্না থামাও, এভাবে কান্না করলে পরে অসুস্থ হয়ে যাবে, তখন তোমার মা বাবাকে কি জবাব দেব আমরা? রূপকথার কান্না তাও থামছে না, তার কানে বারবার শুধু উদয়ের বলা কথাগুলো বাজছে। ফারুক সাহেব উৎসকে বলল, উৎস, ওকে রুমে নিয়ে যাও। উৎস বলল, যাচ্ছি, আপনিও গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ফারুক সাহেব মাথা নাড়িয়ে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলল, রুমে চলো। রূপকথা কান্না করতে করতে বলল, আমি এখানে আর থাকব না, আমাকে আমার বাসায় দিয়ে আসুন। উৎস বলল, ঠিক আছে, সকালে দিয়ে আসব, এখন রুমে চলো। রূপকথা বলল, না, এক্ষুনি। উৎস বলল, মাথায় গ্যাস্ট্রিক উঠেছে, এই রাতের বেলায় কোথায় দিয়ে আসব? রূপকথা বলল, ও আচ্ছা, আমার মাথায় গ্যাস্ট্রিক উঠেছে। উৎস বলল, তা নয় তো কি? রূপকথা বলল, তাহলে আর কি, আমার মাথার তুলিটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে গ্যাস বের করার ব্যবস্থা করুন। উৎস না চাইতেও হেসে দিল, বলল, যা করার সব সকালে করব, এখন প্লিজ রুমে চলো। রূপকথা আর কিছু না বলে উৎসের সঙ্গে রুমে চলে গেল। রুমে আসতেই রূপকথা উৎসকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল, বলল, উনি কিভাবে আমাকে নর্তকী বলতে পারল? হঠাৎ রূপকথা এভাবে জড়িয়ে ধরায় উৎস থমকে গেল। পরক্ষণেই আবার নিজেকে স্বাভাবিক করে এক হাত দিয়ে রূপকথাকে জড়িয়ে ধরে অন্য হাত রূপকথার মাথায় বুলিয়ে দিয়ে বলল, বাদ দাও, হুঁশে ছিল না, হুঁশে থাকলে এসব বলার সাহস জীবনেও পেত না। রূপকথা উৎসের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করল, উনি কি কিছু খেয়ে এসেছে? মুখ থেকে কেমন গন্ধ বের হচ্ছিল। উৎস বলল, বারে গিয়েছিল তো, হয়তো উল্টাপাল্টা কিছু খেয়ে নিয়েছে, ওর কথা বাদ দাও। রূপকথা আর কিছু বলল না। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস রূপকথাকে ছেড়ে বলল, অনেক রাত হয়েছে, এসো ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে, তোমার ক্লাস আছে, আমারও অফিস আছে। রূপকথা আর কিছু না বলে বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়ল। উৎস লাইট নিভিয়ে শুয়ে পড়ল। শোয়ার সঙ্গে সঙ্গেই রূপকথার চোখে ঘুম নেমে আসলো। উৎস লক্ষ্যে করে দেখল, রূপকথা ঘুমের মধ্যে কিছুক্ষণ পরপর বড় বড় নিঃশ্বাস নিয়ে কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর উৎসও ঘুমিয়ে পড়ল। সকালে উৎস জগিং করে এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে রূপকথাকে ডাকল, তবে আজকে অন্য দিনের মতো ধমকাধমকি করে ডাকল না, শান্তভাবে আদুরে কণ্ঠে ডাকল। উৎস কিছুক্ষণ ডাকাডাকি করার পর রূপকথা উঠে বসল। উৎস জিজ্ঞেস করল, সকাল হয়ে গেছে, তোমাদের বাসায় যাবে না? রূপকথা বলল, কেন? উৎস বলল,
তুমি না কাল রাতে বললে তোমাদের বাসায় দিয়ে আসতে? রূপকথা বেমালুম ভুলে গিয়েছিল কাল রাতের কথা। উৎস আবারও বলল, কি হলো, ওঠো, রেডি হয়ে নাও। রূপকথা বলল, কোথাও যাব না আমি। উৎস জিজ্ঞেস করল, কেন যাবে না? রূপকথা বলল, আপনি আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছেন কেন? উৎস বলল, কি আশ্চর্য, আমি কি করলাম? রূপকথা বলল, এই যে আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছেন। উৎস বলল, তোমার আসলেই মাথায় গ্যাস্ট্রিক আছে। রূপকথা এবার চেটে গেল, বলল, আর একবার এই কথা বললে আমার মাথার সব গ্যাস আপনার মাথায় চালান করে দেব। সাত সকাল কি শুরু করলেন, শান্তিতে একটু দিনের সূচনাটাও করতে দেবেন না। উৎস বলল, ঠিক আছে, বাবার বাসায় না যাও, কিন্তু কলেজে তো যাবে নাকি? রূপকথা বলল, হ্যাঁ। উৎস বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তোমাকে কলেজে দিয়ে আমাকে আবার অফিসেও যেতে হবে। এ বলে উৎস ডাইনিং রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেছিল, এমন সময় রূপকথা বলল, শুনুন। উৎস হাঁটতে হাঁটতেই জবাব দিল, শুনছি। রূপকথা বলল, আমার জন্য গাড়ি পাঠাতে হবে না, আমি রিকশা নিয়ে চলে আসতে পারব। উৎসর পা জোড়া থেমে গেল, পিছনের দিকে তাকিয়ে গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আবার বলো, কি বললে? রূপকথা একটু ভয় পেয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে বলছিলাম, রোজ কলেজ ছুটির পর আমার জন্য গাড়ি পাঠাতে হবে না, আমি রিকশা নিয়ে চলে আসতে পারব। উৎস বলল, গাড়িতে আসতে কি সমস্যা? রূপকথা মাথা নাড়িয়ে বলল, না না, কোনো সমস্যা নেই, এমনিই ভালো লাগে না। উৎস মুখ আগের থেকেও গম্ভীর করে বলল, জাস্ট 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে তৈরি হয়ে নিচে আসবে, না আসতে পারলে আমিই উপরে আসব। উৎসর ঠান্ডা মাথায় দেওয়া হুমকি শুনে রূপকথা এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। রূপকথাকে এভাবে ওয়াশরুমে যেতে দেখে উৎসর হাসি পেল, এরপর সে হাসতে হাসতে নিচে চলে গেল। উৎসর নিচে গিয়ে দেখে ফারুক সাহেব বসে পত্রিকা পড়ছেন। উৎসকে দেখে বললেন, এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। উৎস জিজ্ঞেস করল, আম্মা ওঠেনি? ফারুক সাহেব বললেন, তোমার আম্মা কাল রাতে উদয়ের সঙ্গে তার রুমে ছিল, রাতে দেরিতে ঘুমানোর ফলে এখনও উঠতে পারেনি হয়তো। উৎস আর কিছু না বলে বাবার সঙ্গে বসে নাশতা করতে লাগল, আর মাঝে মধ্যে ঘড়ি দেখতে লাগল। উৎস আসার ঠিক 9 মিনিটের মাথায় রূপকথাও রেডি হয়ে হাতে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। রূপকথা ফারুক সাহেবকে হাসি মুখে বলল, গুড মর্নিং। তার পরিবর্তে ফারুক সাহেবও হাসি উপহার দিয়ে বললেন, গুড মর্নিং মা। ফারুক সাহেবের মুখে মা ডাক শুনে রূপকথা ইমোশনাল হয়ে গেল, কারণ তার বাবা শরীফ আহসানও তাকে মা, আম্মাজান, মামুনি এসব বলে সম্বোধন করতেন। উৎস বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো। রূপকথা উৎসের পাশের চেয়ারে বসল। আশেপাশের কোথাও আয়েশা বেগমকে না দেখে কিছুটা অবাক হল রূপকথা। পরক্ষণেই আবার উৎসর কথা মনে পড়ে সব চিন্তা সাইডে রেখে খাওয়া শুরু করল। উৎসর খাওয়া শেষ হতেই রূপকথাকে তাড়া দিয়ে বলল, তোমার খাওয়া শেষ হলে বাইরে আসো, আমি গাড়ি বের করছি। উৎসর কথায় রূপকথা এক গ্লাস পানি খেয়ে বলল, খাওয়া শেষ আমার, চলুন। এরপর দুজন ফারুক সাহেবের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উৎসর গাড়ি এসে থামল রূপকথার কলেজ গেটের সামনে। রূপকথা পিছনের সিট থেকে ব্যাগ নেওয়ার সময় উৎস বলল, বিকেল 5টার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিও, এরপর সার্ভেন্ট এসে ডাকলে বই খাতা নিয়ে লাইব্রেরি রুমে চলে যাবে। রূপকথা বলল, ঠিক আছে জাওয়াদ সাহেব, আপনি যা বলবেন। উৎস বলল, টাকা আছে নাকি দেব? রূপকথা গাড়ি থেকে নামতে নামতে বলল, না না, আছে, লাগবে না। এরপর রূপকথা গেট দিয়ে ঢুকে গেল। রূপকথা চোখের আড়াল হতে উৎস অফিসের উদ্দেশ্যে চলে গেল। ওয়াহি রূপকথাকে দেখে বলল, এ তো লেট করে আসলে কেন, কত কষ্ট করে জায়গা রেখেছি তোমার জন্য। রূপকথা টেবিলে ব্যাগটা রেখে ওয়াহির গাল টেনে বলল, এ তো কষ্ট করার জন্য মোটেও থ্যাংক ইউ না, কারণ বান্ধবী হিসেবে এটা তোমার দায়িত্ব। ওয়াহি হেসে বলল, আচ্ছা, এদিকে আসো, একজনের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। রূপকথা জিজ্ঞেস করল, কার সঙ্গে? ওয়াহি বলল, কালকে না তোমাকে আমার একটা বান্ধবীর কথা বলেছিলাম? রূপকথা জিজ্ঞেস করল, ও এসেছে আজকে? ওয়াহি বলল, হ্যাঁ, এখন পিছনে চলো, ও ওখানে বসে হোমওয়ার্ক করছে। এরপর দুজন পিছনে চলে গেল। ওয়াহি একটা মেয়ের সামনে গিয়ে বলল, ইতু, তোর হোমওয়ার্ক এখনও শেষ হয়নি, এক্ষুনি তো ক্লাসে ম্যাম চলে আসবে। ইতু তাড়াতাড়ি করে শেষের লেখাটুকু শেষ করল, খাতা বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল, এই যে শেষ। এরপর রূপকথার দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি ইতু, তুমি নিশ্চয়ই রূপকথা। রূপকথা একটু অবাক হয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল, বলল, তুমি জানলে কেমনে?
ইতু বলল, কাল থেকে ওয়াহি তোমার সম্পর্কে যা গল্প করল, না চেনে উপায় আছে? ওয়াহি তাড়া দিয়ে বলল, এই তাড়াতাড়ি সিটে চল, ম্যাম আসছে। এরপর তিনজন নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। ওয়াহি মাঝখানে বসেছে আর বাকি দুজন তার দুই পাশে। ইতু রূপকথাকে বলল, এই রূপকথা, তুমি আমাদের তুই করে বলতে পারো, আর তুমি অনুমতি দিলে আমরাও তোমাকে তুই করে বলতে পারি। আসলে আমাদের তুমিতে ঠিক পোষায় না, আমরা তুই তুকারিতে লভ্যস্ত। রূপকথা হেসে বলল, আরে ঠিক আছে, এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? দুটো ক্লাস শেষ হতেই ইতু বলল, এই চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি, আমার খিদে লেগে গেছে। রূপকথা বলল, ক্লাসের মাঝে এভাবে বেরোলে কিছু বলবে না? ওয়াহি বলল, ক্যান্টিনে গেলে কিছু বলবে না, তবে এখানে সেখানে দাঁড়িয়ে গল্প করলে বকা দেবে। রূপকথা জিজ্ঞেস করল, ক্যান্টিনের পরিবেশ কেমন? ইতু বলল, ঠিক আছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রূপকথা জিজ্ঞেস করল, আর খাবারের মান? ওয়াহি বলল, অনেক বেশি মজা ভাই, তুই একদিন গেলেই আমাদের ক্যান্টিনের বিগ ফ্যান হয়ে যাবি। রূপকথা বলল, ঠিক আছে, তবে 20 মিনিটের মধ্যে চলে আসতে হবে কিন্তু। ওয়াহি বলল, খাওয়া শেষ হলে এর আগেই চলে আসব। এরপর তিনজন ক্যান্টিনের উদ্দেশ্যে বেরোল। ইতু বলল, আমাদের দুই বান্ধবীর কাতারে আর একজন যোগ হল তাহলে। ওয়াহি হেসে বলল, ঠিক, এখন আমরা দুইজন থেকে তিনজন। ক্যান্টিনে গিয়ে রূপকথা বলল, কি খাবে তোমরা? অর্ডার দাও, আমি তো কি আছে না আছে জানি না। ওয়াহি তিনজনের জন্য চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ আর কফি অর্ডার দিল। এরপর তিনজন গিয়ে বসল। রূপকথা জিজ্ঞেস করল, খাবার আসতে কতক্ষণ সময় লাগবে? ইতু বলল, এই তো চলে আসবে, তুই এমন করছিস কেন? রূপকথা বলল, আমার ভয় লাগছে, ক্লাস টাইমে ক্যান্টিনে এসেছি দেখে কেউ যদি বকা দেয়। ওয়াহি বলল, আরে বেটি, কেউ কিচ্ছু বলবে না, আমরা আছি তো নাকি? এরপর ইতু বলল, চাপ নিস না, কেস খেলে তিনজন একসঙ্গে খাবো, আর আশেপাশে দেখ কত মানুষ। এরপর তাদের খাবার চলে আসলো। তিনজন গল্প করতে করতে খেয়ে নিল। খাওয়া শেষে রূপকথা বলল, খাবারের টেস্ট আসলেই দারুণ রে। ওয়াহি বলল, দেখলি, বলেছিলাম না। এরপর বিল দেওয়ার সময় ইতু আর ওয়াহির মধ্যে লাগলো আরেক যুদ্ধ। ওয়াহি বলে ওয়াহি দেবে, ইতু বলে ইতু দেবে। এদের দুজনের ঝগড়ার মাঝে রূপকথা আস্তে করে বিলটা দিয়ে দিল। এরপর বিল দিয়ে দুজনকে বলল, থাক, আর ঝগড়া করতে হবে না, আজকের বিল আমি দিয়ে দিলাম, তোরা অন্যদিন দিস। রূপকথার কথা শুনে থেমে গেল। ইতু রাগ করে বলল, আজকে তোর সঙ্গে আমাদের ফার্স্ট ডে ছিল, তুই কেন বিল দিলি? রূপকথা হেসে বলল, তাতে কি, ধরে নে আজকে আমি তোদের ট্রিট দিলাম, আমাকে তোদের বান্ধবী বানানোর জন্য। ওয়াহি বলল, কাজটা তুই একদম ঠিক করিসনি। রূপকথা বলল, হয়েছে হয়েছে, এবার ক্লাসে চল। এরপর তিনজন ক্লাসে চলে গেল। আজকের সবগুলো ক্লাসে তিনজন মিলে বইয়ের দিকে তাকিয়ে বকবক করেছে। কলেজ ছুটির পর রূপকথা বাইরে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে গাড়ির দরজা খুলে দিল। ড্রাইভারকে দেখে রূপকথা ইতু আর ওয়াহিকে বলল, আসি তাহলে, সাবধানে যেও তোমরা, বাসায় গিয়ে কথা হবে। রূপকথা যেতেই ইতু ওয়াহিকে জিজ্ঞেস করল, রূপকথা কি প্রতিদিন গাড়িতে আসা যাওয়া করে নাকি? ওয়াহি বলল, হ্যাঁ, কত বড় লোক না। ইতু বলল, অথচ দেখ, ওর মধ্যে কোনো অহংকার নেই, আমাদের মতোই স্বাভাবিক। ওয়াহি বলল, যারা জন্মগত বড়লোক তারা কখনো টাকার গরম দেখায় না, অহংকার কিংবা ফুটানি করে না। ইতু বলল, সেটাই। এরপর দুজন রিকশায় উঠে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার রূপকথাকে বলল, ম্যাম, একটা কথা ছিল। রূপকথা ফোনে কিছু একটা দেখছিল। এর মধ্যে ড্রাইভারের কথা শুনে মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করল, জি বলুন। ড্রাইভার বলল, স্যার বলেছেন বাসায় গিয়ে ওনাকে একটা কল দিতে। কেন? সেটা তো জানি না ম্যাম, তবে বাসায় গিয়ে অবশ্যই মনে করে কল দেবেন প্লিজ, না হলে পরে আমারই সমস্যা হবে। রূপকথা কিছু বলল না, তবে ভাবল কিছু একটা। প্রণয় সুধা 11। রূপকথা বাসায় আসতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। রূপকথা ভেবেছিল আয়েশা বেগম হয়তো লিভিং রুমে আছে, কিন্তু তাকে দেখে সার্ভেন্টকে জিজ্ঞেস করল, আপনাদের আয়েশা ম্যাম কোথায়? সার্ভেন্ট জানালো, ম্যাম তো তার বেডরুমে আছে, ডেকে দেব? রূপকথা বলল, না না, লাগবে না। এর মধ্যে আরেকজন সার্ভেন্ট এসে রূপকথাকে লেবুর শরবত দিয়ে গেল। রূপকথা শরবতটা খেয়ে রুমে চলে গেল। রূপকথা রুমে এসে কিছুক্ষণ এসির বাতাসে বসে শরীরটা ঠান্ডা করে নিল, যদিও বা গাড়িতেও এসি চলেছে।
এরপর কিছুক্ষণ জিরিয়ে চেঞ্জ করে শাওয়ার নিয়ে নিল। রূপকথা শাওয়ার নিয়ে ভিজে জামাকাপড়গুলো ওয়াশরুমে রেখে বেরিয়ে আসলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ময়েশ্চারাইজার মাখছিল। এমন সময় রুমে আয়েশা বেগম ঢুকল। বলল, সরি, অনুমতি ছাড়া ঢুকে পড়লাম। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে এসে বলল, নিজের বাড়িতে আপনার অনুমতি লাগবে কেন? আয়েশা বেগম রূপকথার হাত ধরে বলল, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যিই লজ্জিত, পারলে ক্ষমা করে দিও এই ব্যর্থ মাটাকে। রূপকথা বলল, নিজেকে এভাবে দোষী ভাববেন না প্লিজ, কাল রাতে যা হয়েছে তাতে আপনার তো কোনো দোষ ছিল না। আয়েশা বেগম বলল, আমার দোষ আমি একটা কুলাঙ্গার পেটে ধরেছি। রূপকথা কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বেগম বলল, তুমি প্লিজ এসব মনে রেখো না। রূপকথা বলল, আপনিও এসব মনে করে নিজেকে দোষী ভাববেন না প্লিজ। আমার সঙ্গে ভালো খারাপ যাই হোক তা আমার নিয়তির লিখন, যা চাইলেও কেউ খণ্ডাতে পারবে না। আয়েশা বেগম রূপকথাকে জড়িয়ে ধরে কোপালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার। রূপকথা বলল, খিদে লেগেছে আমার। আয়েশা বেগম বলল, কে নিবে? চলো, আমি তোমাকে ডাকতে এসেছিলাম, তোমার বাবাও অপেক্ষা করছে। আয়েশা বেগমের মুখে বাবার কথা শুনে কিছুটা চমকে গেল রূপকথা। পরক্ষণেই বুঝল আয়েশা বেগম ফারুক সাহেবের কথাই বুঝিয়েছে। এরপর তিনজনে মিলে গল্প করতে করতে লাঞ্চ করে নিল। খাওয়া দাওয়া শেষ করে রূপকথার রুমে আসতেই তার মনে পড়ল ড্রাইভার তাকে বাসায় এসে উৎসকে ফোন করতে বলেছিল। সাথে সাথে রূপকথা উৎসকে কল দিল। কল রিসিভ হতেই রূপকথা সুন্দর করে সালাম দিল। উৎস সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, লাঞ্চ করেছ? রূপকথা বলল, জি করেছি। উৎস বলল, বিকেল 5টা থেকে টিচার আসবে, মনে আছে তো? রূপকথা বলল, এটা মনে করিয়ে দেওয়ার জন্য কল করেছেন? উৎস বলল, হুম। রূপকথা বলল, ওকে, রাখছি তাহলে। উৎস বলল, ঠিক আছে, রেস্ট নাও। রূপকথার রাগে গজগজ করতে করতে কলটা কেটে দিল। বিয়ের আগে ভাবত বিয়ের পর পড়ালেখা করা লাগবে না, কিন্তু ও মা, এখন দেখছে তার ধারণা পুরোই ভুল। জামাই আরও পড়ালেখার জন্য মা বাবার থেকেও বেশি প্রেশার দেয়। রূপকথা এসব ভাবতে ভাবতে বিছানায় গায়ে লিন দিল। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে ইতু তাকে আর বাহিদকে নিয়ে একটা গ্রুপ খুলেছে। ওরা দুজনে অলরেডি আড্ডা শুরু করে দিয়েছে। এরপর তাদের সঙ্গে রূপকথাও জয়েন করল। আড্ডার মাঝে ঘুমে রূপকথার চোখ বুজে আসল। মোবাইলটা পাশে রেখে কয়েক মিনিটের ব্যবধানেই মেয়েটা ঘুমিয়ে পড়ল। বিকেল 4:30টায় উৎস রূপকথাকে কল করল। অনেকক্ষণ রিং হওয়ার পর রূপকথা ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করল। জিজ্ঞেস করল, হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে উৎস বলল, আমি। রূপকথা জিজ্ঞেস করল, কোন আমি? উৎস বিরক্ত হয়ে বলল, ঘুম শেষ হলে উঠে ফ্রেশ হয়ে নাও, অলরেডি 4:30 বেজে গেছে। রূপকথার ঘুম এখনও কাটেনি। ঘুমের ঘোরে বলল, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে আমাকেই আদেশ করছেন? উৎস এবার ফোনের মধ্যেই জোরে একটা ধমক দিল। উৎসের ধমক শুনে রূপকথার ঘুম টুম সব উড়ে গেল। মেয়েটা এক লাফে উঠে বসল। ভয়ে ভয়ে বলল, সবসময় এভাবে ধমকাধমকি করতে হয়, সুন্দর করে কথা বলা যায় না? উৎস বলল, অলরেডি 4:30 বেশি বাজে, দয়া করে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার হলে খেয়ে নাও, একটু পরেই তোমার টিচার চলে আসবে। রূপকথা কিছু না বলে কলটা কেটে দিল। এরপর নিজে নিজে বলতে লাগল, লোকটা সবসময় আমার সঙ্গে এভাবে কথা বলে, ভুলেও কখনো লোকটার মুখ দিয়ে সুন্দর কথা বেরোতে শুনি না, সব সময় কুত্তার মতো খেউ খেউ করে। আজকে থেকে লোকটার সঙ্গে আমি কথাই বলবো না। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর গায়ের ওড়নাটা সুন্দর করে পুরো শরীর ঢেকে পেঁচিয়ে নিল। বারবার আয়নায় দেখছিল কিছু দেখা যাচ্ছে কিনা। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে জানালো তার টিচার চলে এসেছে। রূপকথা আর না দাঁড়িয়ে বই খাতা নিয়ে নিচের লাইব্রেরি রুমে চলে গেল। রূপকথা ফার্স্টে লাইব্রেরি রুমের দরজায় নক করে রুমে ঢোকার অনুমতি নিল। এরপর সুন্দর করে সালাম দিয়ে রুমে ঢুকল। দেখল উদয়ের বয়সী একটা ছেলে তাকে পড়াতে এসেছে। দেখে মনে হচ্ছে সদ্য পড়ালেখা শেষ করেছে হয়তো। রূপকথাকে দেখে ছেলেটা বসতে বলল। রূপকথা বই খাতাগুলো টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসল। ছেলেটা বলল, আমার নাম আদিব আহমেদ, আমি আপনাকে পড়াবো। শনি, রবি, সোম সপ্তাহে এই 3 দিন আপনার প্রাইভেট থাকবে। রূপকথা বলল, আচ্ছা। আদিব জিজ্ঞেস করল, কি নাম আপনার? রূপকথা বলল, রূপকথা আহসান। আদিব বলল, ভেরি নাইস নেম। উৎস স্যারের কি হন আপনি? ছেলেটার প্রশ্ন শুনে রূপকথা একটু অস্প্রস্তুত হয়ে পড়ল। আদিবকে জিজ্ঞেস করল, ওনাকে জিজ্ঞেস করেননি আপনি তার কাকে পড়াবেন? আদিব বলল, জিজ্ঞেস করেছিলাম, তবে স্যার কিছু বলেনি। রূপকথা বলল, তার কাজিন হই।
রূপকথা এক বুক কষ্ট নিয়ে মিথ্যে কথাটা বলল। তার তো কষ্ট লাগার কথা না, তারপরেও কেন আদিবের কথা শুনে তার এত কষ্ট লাগছে? চিন্তা করতে লাগলো উৎস কি সবার সামনে তাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে কিনা। পরক্ষণে ভাবল তাহলে সেদিন প্রিন্সিপালের রুমে কেন তাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিল। এসব ভাবতে ভাবতে রূপকথার চোখ লাল বর্ণ ধারণ করল। রূপকথাকে দেখে আদিব জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আদিবের কথা শুনে হুঁশ ফিরল রূপকথার। বলল, জি স্যার, ঠিক আছি। আদিব বলল, ঠিক আছে, তাহলে পড়ার দিকে যাওয়া যাক। আদিব রূপকথার আইসিটি বইটা নিয়ে তার মতো করে আলোচনা শুরু করল। 6টা বাজতেই আদিব চলে গেল। আদিব যাওয়ার পরও কিছুক্ষণ রূপকথা একা একা লাইব্রেরি রুমে বসে রইল। তার অবস্থা দেখে সে নিজেই অবাক হচ্ছে। ভাবতে অবাক লাগছে এত ছোট্ট একটা কারণে তার মন খারাপ লাগছে, অথচ সে নিজেও তার বান্ধবীদের কাছে তাদের বিয়ের কথাটা পুরোপুরি চেপে গেছে। রূপকথা এসব নিয়ে আর ভাবতে পারছে না, বিরক্ত লাগছে তার। অন্যদিকে খিদেও লেগে গেছে, তাই বই খাতাগুলো রাখতে সেগুলো নিয়ে নিজেদের রুমে চলে গেল। রূপকথা বই খাতা রেখে এসে দেখে ফারুক সাহেব আর আয়শা বেগম বসে গল্প করছে। রূপকথাকে দেখে আয়শা বেগম জিজ্ঞেস করল, স্যার তো সেই কখন চলে গেছে, তুমি এতক্ষণ কি করছিলে? রূপকথা বলল, কিছুই না, এমনি। আয়শা বেগম বলল, আচ্ছা, নাশতা করতে চলো, আমরা তোমার অপেক্ষায় করছিলাম। এরপর 3 জন নাশতা করে নিল। ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞেস করল, উৎসর সঙ্গে কথা হয়েছে? রূপকথা বলল, হ্যাঁ, বিকেলে হয়েছিল। আয়শা বেগম জিজ্ঞেস করল, ওর কি আজকে আসতে লেট হবে? রূপকথা বলল, কি জানি, এটা নিয়ে তো কিছু বলেনি আমায়। আয়শা বেগম বলল, রুমে গিয়ে ওকে একটা কল করে জেনে নিও আসতে লেট হবে নাকি। রূপকথা মাথা নাড়িয়ে আচ্ছা বোঝালো। এরপর মোবাইলটা সাইলেন্ট করে পড়তে বসল। উৎস রাত 10টায় বাসায় এসে দেখে রূপকথা পড়ার টেবিলের মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। উৎস পরনের কালো ব্লেজারটা খুলতে খুলতে রূপকথার পাশে গিয়ে দাঁড়াল। এরপর ডাকল, রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথা উঠে সোজা হয়ে বসল। জিজ্ঞেস করল, কখন এসেছেন? উৎস বলল, এই তো মাত্রই এলাম। রূপকথা বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে নিন। উৎস জিজ্ঞেস করল, স্যারের বোঝানো কেমন? রূপকথা বলল, হ্যাঁ, ভালোই। উৎস আর কিছু না বলে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উৎস যাওয়ার পর রূপকথাও বই খাতাগুলো গুছিয়ে রেখে নিচে চলে গেল। রূপকথা নিচে যাওয়ার কিছুক্ষণ পর উৎস রুমে এসে দেখে রূপকথা নেই। রূপকথার এত ভালো মানুষই সহ্য হচ্ছে না উৎসর। ভাবছে হঠাৎ কি হলো মেয়েটার, যে এত পরিবর্তন হয়ে গেল। যা জিজ্ঞেস করছে তারই সোজাসাপটা উত্তর দিচ্ছে, কোনো তেড়া কথা ছাড়া। পরক্ষণে আবার ভাবল সে হয়তো একটু বেশিই ভাবছে। সবাই ডিনার করছিল। এর ফাঁকে ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করল, আজকে এত লেট হলো, অফিসে কেউ এসেছিল নাকি? উৎস বলল, গুলশান গিয়েছিলাম। ফারুক সাহেব জিজ্ঞেস করল, ও আচ্ছা, রেস্টুরেন্টের কাজ কতটুকু শেষ হলো? উৎস খেতে খেতে বলল, কাজ তো প্রায় শেষ দেখলাম, তারপরেও আপনি গিয়ে একদিন দেখে আসুন, এরপর সময় করে গ্র্যান্ড ওপেনিংয়ের ডেট দিয়ে দিন। রূপকথার খাওয়া শেষ হতে রুমে চলে গেল। রূপকথা যাওয়ার পর আয়শা বেগম উৎসকে জিজ্ঞেস করল, রূপকথার কিছু হয়েছে? মেয়েটাকে কেমন চুপচাপ মনে হচ্ছে? উৎস বলল, জানি না। এরপর আর কেউ কিছু বলল না, যে যার মতো খাওয়া শেষ করে রুমে চলে গেল। উৎস রুমে এসে দেখে রূপকথা শুয়ে পড়েছে। উৎসও রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে অন্য সাইডে গিয়ে শুয়ে পড়ল। সকালে আজকে উৎস ডাকার আগেই রূপকথা উঠে গেল। উৎস জগিং করে ফিরে দেখে রূপকথা পড়তে বসেছে। রূপকথার এত পরিবর্তন কিছুতেই উৎসর হজম হচ্ছে না। মনে মনে ঠিক করল রূপকথার সঙ্গে কথা বলা দরকার, তার মধ্যে কি চলছে বোঝা দরকার। উৎস রূপকথার পিছনে গিয়ে দাঁড়াল। উৎসকে নিজের পিছনে এসে দাঁড়াতে দেখে রূপকথা জিজ্ঞেস করল, কিছু বলবেন? উৎস বলল, তোমার এত পরিবর্তন আমার ঠিক হজম হচ্ছে না। রূপকথা বলল, হজম না হলে তো হজমের ওষুধ খান। উৎস বলল, কি হয়েছে তোমার, হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন? উৎসর কথাটা হেসে উড়িয়ে দিল রূপকথা। উৎসর থেকে চোখ সরিয়ে আবার বইয়ে মন দিল। উৎসও আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে আসতেই রূপকথা জিজ্ঞেস করল, আচ্ছা, আমি কি কোনোভাবে আপনাকে বেকায়দায় ফেলেছি? রূপকথার বলা কথাটার মানে বুঝল না উৎস। জিজ্ঞেস করল, মানে? রূপকথা আর চেপে থাকতে পারল না, বলল, আদিব স্যার যখন আপনাকে জিজ্ঞেস করেছিল আমি কে হয়ে আপনার, তখন আপনি কি বলেছেন? উৎস বলল, কি বলেছি? রূপকথা বলল, কি বলেছেন সেটা তো আপনিই ভালো জানেন। উৎস বলল, আরে বাবা, সত্যি বুঝতে পারছি না, কি বলেছি আমি? উৎস সত্যি এই মুহূর্তে মনে পড়ছে না আদিবকে সে কি বলেছে। রূপকথা বলল, থাক তাহলে, আর কষ্ট করে মনে করতে হবে না।
এটা বলে রূপকথা উঠে নিচে যাচ্ছিল। উৎস পেছন থেকে তার হাত টেনে ধরল, এরপর এক টানে নিজের সামনে এসে দাঁড় করালো। জিজ্ঞেস করল, চুপচাপ এখানে দাঁড়াও, আর কি হয়েছে সবটা খুলে বলো। আদিব কি বলেছে তোমায়? রূপকথা হাত ছাড়িয়ে নিতে চাইল, তবে পারল না। শেষে ব্যর্থ হয়ে বলল, হাত ছাড়ুন। উৎস বলল, আগে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। এরপর রূপকথা আসল কাহিনী পুরোটা উৎসকে বলল। সবটা শুনে উৎস বলল, এই জন্য তুমি এমন ধুম ধরেছিলে? রূপকথা কিছু বলল না। উৎস হেসে ফেলল, বলল, তার মানে এই ছোট্ট একটা কারণে কাল থেকে এমন ধুম করে আছো তুমি? রূপকথা বলল, এটা ছোট্ট কারণ? উৎস বলল, তা নয় তো কি? রূপকথা বলল, জানেন কতটা অপমান লেগেছে আমার? উৎস এবার হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, আদিব যখন আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি ফোনে কিছু একটা করছিলাম। সম্পূর্ণ মনোযোগ তখন আমার ফোনে ছিল। দ্যাটস ওয়াই আমি আদিবের কথায় কোনো উত্তর দিইনি। এটা নিয়ে এত ডিপলি চিন্তা করার কি আছে? রূপকথা বলল, জানি না, তারপরেও আমার খুব খারাপ লেগেছে। উৎস বলল, দেখো, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, তবে আমরা অন্যদের মতো কোনো সাধারণ স্ত্রী স্বামী নই। বিয়েটা তুমিও নিজে মানো না, আর আমার কথা তো বাদই দিলাম। রূপকথা বলল, কে বলেছে এই বিয়ে আমি মানি না? আমি কি একবারও নিজের মুখে বলেছি? উৎস বলল, তা বলনি। রূপকথা বলল, তাহলে কেন বলছেন এই কথা? উৎস ভ্রূম কুচকে জিজ্ঞেস করল, তার মানে কি তুমি এই বিয়ে মন থেকে মেনে নিয়েছ? রূপকথা বলল, অবশ্যই মানি, না মানার কি আছে। আমি এটাও বিশ্বাস করি যে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহ মানুষ সৃষ্টির আগে থেকেই লিখে রেখেছেন, এবং এই একটা কথা সবারই বিশ্বাস করা উচিত। উৎস জিজ্ঞেস করল, এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? নিশ্চয়ই আম্মা। রূপকথা বলল, শুধু শুধু ওনাকে দোষারোপ করবেন না, এগুলো আমি নিজের ব্রেন খাটিয়েই বলেছি। উৎস বলল, ব্যাপার না, আবেগের বশে মানুষ এসব একটু আধটু বলেই। রূপকথা বলল, যত্ত সব বাজে কথা। আপনার কি মনে হয় আমি এসব আবেগের বশে বলছি? উৎস বলল, তা নয় তো কি, আর আমি এও বিশ্বাস করি তোমার আবেগ কেটে গেলে এখন যে কথাগুলো তুমি বলছো এই কথাগুলো তুমি ভুলে যাবে। তাই আমি তোমার এসব আবেগকে কখনোই প্রশ্রয় দেব না। রূপকথা ভ্যাংচি কেটে বলল, তাহলে কি ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন আমাকে? উৎস বলল, সেটা কখন বললাম? রূপকথা বলল, সংসারও করবেন না, ডিভোর্সও ভেবেন না, তাহলে কি করবেন? উৎস বলল, তোমাকে পেলে পুষে বড় করে আবার বিয়ে দেব। রূপকথা বলল, আমার আর বিয়ে করার শখ নেই, আপনার বেশি শখ চাকলে আপনি আরও 4টে করেন। স্যার, ম্যাম, আপনাদের আয়েশা ম্যাম নিচে ডাকছে, নাশতা রেডি হয়েছে। সার্ভেন্টের কথা শুনে দুজন দরজার দিকে তাকালো, দেখল দরজার বাইরে থেকে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। উৎস বলল, আসছি, যান। সার্ভেন্ট চলে গেল। উৎস রূপকথাকে বলল, এমনিতেই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমিও রেডি হয়ে নেই। রূপকথা উৎসর কথা মতো ইউনিফর্ম নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসও চেঞ্জ করে অফিসের জন্য রেডি হয়ে নিল। রূপকথা চেঞ্জ করে এসে দেখে উৎস পুরোপুরি রেডি। রূপকথা বলল, সাথে জিন টিন আছে নাকি? এত ফাস্ট কিভাবে রেডি হলেন? উৎস বলল, সাথে জিন তিন আছে কিনা জানি না, তবে একটা পেতনি আছে। রূপকথা আবারও গাল ভেঙচি দিল, বলল, আপনি অনেক কথা শিখেছেন দেখছি। উৎস ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সবকিছু নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, তাড়াতাড়ি নিচে এসে ব্রেকফাস্ট করে নাও, লেট করলে কিন্তু আমি তোমাকে রেখেই চলে যাব। রূপকথা এক কাঁধে ব্যাংকটা নিয়ে বলল, হ্যাঁ প্লিজ চলে যান, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। উৎস রূপকথার কথা শোনার অপেক্ষা করল না, সোজা নিচে চলে গেল। উৎসকে দেখে আয়েশা বেগম বলল, আজকে এত লেট করলে কেন? তোমার শরীর ঠিক আছে? উৎস বলল, হ্যাঁ ঠিক আছি, কিভাবে যেন লেট হয়ে গেছে। আয়েশা বেগম জিজ্ঞেস করল, রূপকথা কোথায়? রূপকথা বলল, এই তো এসে গেছি। রূপকথা দেখল নাশতার টেবিলে উদয়ও আছে, ফোন দেখতে দেখতে খাচ্ছে। রূপকথা সেদিকে আর না তাকিয়ে উৎসর পাশে একটা চেয়ারে গিয়ে বসল, এরপর তাড়াতাড়ি করে খেতে লাগল। ফারুক সাহেব বলল, আস্তে ধীরে খাও, গলায় আটকে যাবে তো। রূপকথা বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ফারুক সাহেব বলল, একদিন দেরি হলে কিচ্ছু হবে না। উৎসর খাওয়া শেষ হতেই রূপকথাকে তাড়া দিয়ে বলল, খাওয়া শেষ হলে বাইরে এসো, আমি গাড়ি বের করছি। এ কথা শুনে রূপকথা প্রতিদিনের মতো আজও এক গ্লাস পানি খেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ফারুক সাহেব আর আয়েশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে উৎসর পেছনে ছুটল। উৎসর গাড়ি গিয়ে থামল রূপকথার কলেজের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার আগে উৎস জিজ্ঞেস করল, টাকা আছে নাকি দেব? রূপকথা বলল, আছে, লাগবে না। এরপর দুজন দুদিকে চলে গেল। রূপকথা ক্লাসে গিয়ে দেখে
ক্লাসে অলরেডি একজন স্যার চলে এসেছেন। রূপকথা ক্লাসে গিয়ে ওয়াহি আর হিথুনা আছে বসল। ইতু বলল, কিরে, এত দেরি করলি কেন? জানিস কত কষ্ট করে তোর জন্য জায়গা রেখেছি? রূপকথা বলল, থ্যাংক ইউ রে। এরপর টানা 3টে ক্লাস শেষ করার পর ইতু বলল, খিদে লেগে গেছে, চল ক্যান্টিনে যাই। ঠিকমতো খেয়ে না আসায় আজকে রূপকথার খিদে লেগে গেছে। বলল, ঠিক আছে চল। এরপর 3জন ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসতেই ইতুর চোখ গেল একটা সুদর্শন ছেলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র ভাইয়া, অনার্সের স্টুডেন্ট। ইতু ওয়াহি আর রূপকথাকে বলল, এই দেখ দেখ, ছেলেটা কি কিউট। ওয়াহি বলল, তার কাছে তো সব ছেলেই কিউট, যারে দেখিস তারই তোর ভালো লাগে। ইতু বলল, একদম ট্রু ভাই, একে দেখেই একদম দুর্বল হয়ে গেছি। ওয়াহি বলল, সে তো সব ছেলেকে দেখেই দুর্বল হয়ে যাও তুমি। ইতু বলল, আসলে ছোটবেলায় পর্যাপ্ত পরিমাণ হরলিক্স খায়নি বলে এখন কোনো সুদর্শন ছেলে দেখলেই দুর্বলতা কাজ করে, প্রেশার লো হয়ে যায়, বুক ধরপর ধরপর করে। ইতুর কথা শুনে ওয়াহি আর রূপকথা দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল। রূপকথা বলল, এগুলো তো ভালো লক্ষণ না বইন, তোর ইমিডিয়েটলি একটা বিয়ে করা প্রয়োজন। ইতু বলল, ধুর, বিয়ে কে করবে? আমি তো জীবনে বিয়ে শাদী করবই না, উল্টো আমার নাতনিকেও বলবো বিয়ে শাদী এসব না করতে। এর মধ্যেই তাদের খাবার চলে এলো। 3জন গল্প করতে করতে খাবারটা শেষ করল। আজকের খাবারের বিল দিয়েছে ওয়াহি। ইতু দিতে চেয়েছিল, তবে ওয়াহি তাকে বলল আগামীকাল দিতে। এরপর 3জন সুন্দরভাবে বাকি ক্লাসগুলো করে নিল। ক্লাস শেষে যে যার বাসায় চলে গেল।